আমাদের আজকের গল্প গৌতম রায়ের কলমে একে একে মৃত্যু। গল্পটি নেওয়া হয়েছে ডিটেকটিভ নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, বর্ণালী, দেবস্মিতা, সব্যসাচী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। দীনবন্ধুর সঙ্গে পল্টনের আলাপটা হঠাৎই হয়ে যায়। এক ঠোঙা চিনেবাদাম নিয়ে দীনবন্ধু পার্কের একটা ফাঁকা বেঞ্চ থেকে বসে পড়েছিল। মাধ্যমিক পাশ করার পর ওর বাবা জগবন্ধু স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে আর এগোবার মতো সামর্থ্য ওনার নেই, না থাকারই কথা। জগবন্ধুর সংসারটি খুব একটা ছোট নয়। স্ত্রী, 2 আইবুড়ো মেয়ে এবং বৃদ্ধা বাবা মা, মোট 6 জনের পাত। অথচ রোজগেরে মানুষ সংসারে একজনই, ওই জগবন্ধুই। একটা ছোটোখাটো ওষুধের দোকানে কাউন্টার সেলসম্যান, তাও বড় রাস্তার ওপর কোনো চালু দোকান নয়, দোকানটা একটু গলির মধ্যে। তার চেয়েও বড় কথা, ওই একই গলির মধ্যে আরও একটি ফার্মাসিউটিক্যাল শপ রয়েছে। জগবন্ধুর চেয়ে তাদের দোকানের স্টক অনেক ভালো, বিক্রিও বেশ ভালো। নিতাই চরণ মানে জগবন্ধু বাবুর মালিক বিপত্নিক, সংসারে একা মানুষ, তার কোনো পিছুটানো নেই। রিটায়ার করবার পর নিতাইবাবু যে টাকা কড়ি পেয়েছিলেন তা দিয়েই দোকানটা খুলেছিলেন, আর সেই কারণেই দোকান বাড়ানোর তার তেমন কোনো গরজও ছিল না। দোকান চালানো বা দেখাশুনো যা করবার সবই জগবন্ধু। জগবন্ধু অনেকবারই বলেছেন, স্যার, আজকাল অনেক নতুন নতুন প্রোডাক্ট আসছে, সবই লেটেস্ট মেডিসিন, কিন্তু না বাড়ালে আমাদের এই টিমটিমে অবস্থা থেকে আর বেরোনো যাবে না। নিতাই শাসমল যে সেটুকু বোঝেন না তেমনটা নয়। জগবন্ধুবাবুর কথা শুনে উনি বলতেন, ইনভেস্ট করার কোনো উৎসাহ আমার নেই, এমনিতেই একা মানুষ। এককালে একটা বিয়ে করেছিলাম, তিনি টেকেননি, আমাকে কোনো ছেলেপুলেও দিয়ে যাননি, আমিও আর ও রাস্তা মারাইনি। রিটায়ার করার পর সময় কাটছিল না, দোকানটা পেয়ে গেলাম। দোকানটা নিয়ে ওষুধের দোকান খুলছি। জ্বর, জ্বালা, মাথা ব্যথা, পেট খারাপ, মানে নিত্য প্রয়োজনীয় ওষুধ রেখে যা পারো তা করো। দোকানটা থেকে কী লাভ হয় সে তুমিও জানো, আমিও জানি। চললে বা চালাতে পারলে ভালো, না হলে তুলে দেবো। তারপর সামান্য সম্বল আর লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ব, এই যা। হ্যাঁ, মাঝে মাঝে তোমার জন্য একটু ভাবনা হয়, কারণ তোমাকে তো আবার ওই গোষ্ঠীগোত্তরের খাওয়ার জোগাড় করতে হয়। একটা সত্যি কথা তোমায় বলি, পাশের যে সেন মেডিকো আছে বা অন্য জায়গায় মাঝে মাঝে ঢু মারো, চেষ্টা করো যদি সুযোগ পাও কেটে পড়ো। জগবন্ধু জানেন নিতাইবাবুর কাছ থেকে এর থেকে ভালো আর কোনো কথা শুনতে পাবেন না, তাই মুখ বুঝিয়ে সামান্য আয় দিয়েই সংসারের মুখটাকে কোনো রকম টিকিয়ে চলেছেন। বাদাম চিবুতে চিবুতে দীনবন্ধু সেই সব কথাই ভাবছিল। সেও একটা চাকরির জন্য চেষ্টা চারিত্রির করে, কিন্তু সামান্য মাধ্যমিক বিদ্যে দিয়ে কলকাতা শহরে লাখো লাখো ছেলে ঘুরে বেড়াচ্ছে। তবে এর মধ্যে একটা কাজ ও হাতে কলমে শিখেছে। ফিজিওথেরাপিস্টের হাতে খড়িটা ওর হয়েছিল পাড়াততো এক দাদার দৌলতে, অসীমদা। দীনবন্ধু কোনোদিন আশাও করেনি যে এমন একটা গা মালিশ করবার কাজ ও কোনোদিন শিখতে পারবে। অসীমদার সঙ্গে ওর পাড়াততো দাদা হিসাবে আলাপ। আজকাল বুড়ো বুড়ির দৌলতে ফিজিওথেরাপির চাহিদাও বেশ বেড়ে গেছে। অধিকাংশ বুড়ো বুড়ির গা গতরে ব্যথা নিয়ে খুবই কাবু। যাদের মোটামুটি পয়সা কড়ির একটু জোর আছে তারাই বাড়িতে থেরাপিস্টকে দেখে ট্রিটমেন্ট করান। অসীমদার হাতের কাজ বেশ ভালো, ফলে অসীমদার চাহিদাও দিন দিন বাড়ছিল। সেই অসীমদা একদিন দীনবন্ধুকে ডেকে বলেছিল, কোনো রকমে টেনে টুনে মাধ্যমিক পাশ করে কি করবি শুনি? তোর বাবার অবস্থা তো জানি, সংসারটা তো তোকেই চালাতে হবে, তোরও তো কিছু একটা করা দরকার। দীনবন্ধু বলেছিল, অসীমদা, আমি তো জানি সংসারে আমারও কিছু কন্ট্রিবিউট করা দরকার। ওই টিমটিমে ওষুধের দোকানের ক টাকায় বাবা হিমশিম খেয়ে যাচ্ছে, কিন্তু আমার এই বিদ্যে নিয়ে কোথায় কি চাকরি পাবো বলো তো?
ফিজিওর কাজ করতে পারবি? ফিজিও মানে ওই বুড়ো বুড়িকে মেসেজ করতে হবে? আরে শুধু ম্যাসাজ নয় রে, ওটা শিখতে হয়। ওটা একটা সাইন্টিফিক সিস্টেম, টুকটাক ঝাড়ফুঁক নয়, সঙ্গে পড়াশোনাও করতে হয়। তুই যদি বলিস আমি ট্রেনিং দিতে পারি, এছাড়াও এসেনশিয়াল কিছু বই পড়তে দেব, আর আমার সঙ্গে থেকে হাতে কলমে ব্যাপারটা শিখবি। এখন ফিজিওর ভালো ডিমান্ড। দীনবন্ধু রাজি হয়ে গিয়েছিল। অসীমদার দেওয়ার ফিজিওথেরাপির বেশ কিছু বই ও বেশ মন দিয়ে পড়াশুনো করেছে, আর অসীমদার সঙ্গে থেকে থেকে কাজে হাতও পাকিয়েছে। এখন তো অসীমদা যেসব রোগীকে নিজে অ্যাটেন্ড করতে পারে না, সেগুলো দীনবন্ধুর হাতে চলে আসে। এখনও সপ্তাহে 3-4 দিন বেশ ব্যস্ত, পকেটে 2 পয়সাও আসছে। বাবার হাতে কিছু দিতে পেরে ওর বেশ ভালোই লাগছে। বাদাম চিবুতে চিবুতে দীনবন্ধু ভাবছিল, অসীমদার অনুগ্রহে সে যৎসামান্য কিছু রোজগার করছে বটে, কিন্তু এতে তো আর কোনো ভবিষ্যৎ নেই। পাশের সিটটা খালিই ছিল। কখন যেন তারই বয়সী একজন এসে পাশে বসেছিল। আসলে ও তখন ভাবছিল যে 2-1টা কাজ পাওয়া খুবই দরকার, একবার অসীমদার কাছে যাওয়া দরকার। বাদাম খাচ্ছ? বেশ বেশ। দীনবন্ধু মুখ ফিরিয়ে দেখে রোগা রোগা কোচকানো চুল আর শ্যামবর্ণের একটি ছেলে তার দিকে তাকিয়ে সমানে বিড়ি ফুঁকে যাচ্ছে, আর পায়ের পর পা তুলে পা নাচাচ্ছে। দীনবন্ধু আর নয়নে একবার ছেলেটির দিকে তাকিয়ে বলল, তোমার কি বাদামের খিদে পেয়েছে নাকি? খাবে? ছেলেটি একটা টানে বিড়িতে একটা শুকটান দিয়ে সেটা ফেলে দিয়ে হাত পাতল। দীনবন্ধু ছেলেটির হাতে কিছু বাদাম তুলে দিল। তোমায় তো ঠিক চিনলাম না। আমি পল্টু, মানে পল্টন দাস। তুমি তো দীনবন্ধু ঘোষ, তাই না? তুমি আমায় চেনো নাকি? একেবারে নাম আর পদবি সবই জেনে বসে আছো। তা একটু আধটু চিনি বই কি। তুমি তো অসীমদার ফুটবল ক্লাবে আগে ফুটবল খেলতে। অবশ্য এখন সেই ক্লাবটাই তো উঠে গেছে। তবে তোমার খেলা দেখেছি, ভালোই তো খেলতে, ছাড়লে কেন? তুমি অসীমদাকেও চেনো, আমি ফুটবল খেলতাম তাও জানো, এমনকি আমার নাম ধামও জানো। এবার বলো তো বাবু যে তুমি কে? তুমি কি পল্টন দাস নাকি? কোথায় থাকো? আমি থাকি তোমাদের পাশের পাড়ায়, যোগীদাস লেনে। একটা সওদাগরি অফিসে চাকরি করি, পিয়নের কাজ। বেয়ারা বলতে পারো, বুঝতেই পারছো কোনো এলেমদার লোক নই। মাসের শেষে হাতে যা পাই তাতে সারাদিনে 10 টাকার বেশি বিড়ি খেতেই পারি না। আজকাল বিড়ির দামও বেড়ে গেছে। তবে অসীমদার দৌলতে তুমি বাবা একটা ভালো লাইন পেয়েছ, মোটামুটি রোজগার হয়, কি বলো? হ্যাঁ, ছেলেটাকে খুব একটা খারাপ লাগলো না দীনবন্ধুর। রাগঢাক না রেখেই হড়বড়িয়ে নিজের কথা বলে গেল। দীনবন্ধু জিজ্ঞাসা করল, তা তোমার বাড়িতে কে আছে? সবাই কেটে পড়েছে। আছে একজন, আমার বুড়ি পিসি। যাবো যাবো করেও যাচ্ছে না, তবে বুড়িটা আছে বলে এখনো তাও বাড়ির ভাত জুটছে, নইলে পাইস হোটেলে লাইন দিতে হতো। কিছুক্ষণ পর পল্টু বলল, কিছু মনে করো না ভাই, তোমার তো অনেক বড় সংসার। হ্যাঁ, বলতে পারো। তুমি তো দেখছি আমার হাড়ির খবর পর্যন্তও রেখেছ। অনেক টাকা রোজগার করার ইচ্ছে করে না? দীনবন্ধু হেসে ফেলল, তারপর বলল, পল্টুবাবু, জগতে এমন একজন লোককেও দেখাতে পারো যার বেশি টাকা রোজগার করবার ইচ্ছে নেই? কে জানে, শুনেছি সাধু সন্ন্যাসীদের নাকি বেশি খায়নি। কে বলেছে? তাদেরও পয়সার ধান্দা আছে। সব বুজরুক পার্টি, বকধার্মিকের লোক। সেই জন্যই তো ভাবছি। কি ভাবছো? আরে টাকা বানাতে হবে, টাকা। কি করবে? পড়ে পড়ে মার খেতে আর ভালো লাগে না। অফিসের পিয়নেরও কোনো বাজার দর নেই। কে জানে, আমাদের ভাগ্যগুলো খুব বিট্রেবাজ জানো তো, কিছুতেই চিচিং ফাঁক হচ্ছে না। এসব ভেবে আর কি করবে বলো? ভাগ্য তো আর আমাদের হাতে নেই। সেই শালার মনে হয় না কোনো ইচ্ছেও নেই গরিবদের ভাগ্য ফেরানোতে। যাকে, ওসব কথা ভেবেও কোনো লাভ নেই। চালা আসছে, দুবার চা হয়ে যাবে নাকি? হতে পারে, তবে চায়ের দামটা কিন্তু আমি দেব। সেই সূত্রপাত। তারপর থেকে দীনবন্ধু আর পল্টন দাসের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। মাঝখানে দীনবন্ধুই একদিন বলেছিল, ফিজিওর কাজটা শিখবে? তোমার অফিসের কাজ ছেড়েও করতে পারতে, এতে 2 পয়সা ইনকামও হবে।
দূর, ওসব বুড়ো বুড়িদের দলাই মালাইয়ের কাজ পাওয়া আমার দ্বারা হবে না। তবে তবে বলে পল্টু সেদিন আর কিছু বলেনি। দীনবন্ধু আর এ নিয়ে তেমন কোনো জোরাজুরি করেনি। কদিনে ও পল্টুকে সামান্য স্টাডি করে বুঝেছে যে ফিজিওর কাজে ধৈর্যের দরকার। পল্টুর মতো সহজে টাকা কামানোর মানসিকতায় এসব চলে না। তাছাড়া দীনবন্ধু এটাও ভেবেছে যে পল্টুকে ফিজিওতে ঢোকালে তার বাজারেও টান পড়বে। সেও এ নিয়ে আর কোনো উচ্চবাচ্য করেনি। তবে দুজনের দেখা সাক্ষাৎ হতো, অনেক রকম প্ল্যান ট্যানও হতো। তবে সবটাই হাওয়ায় ছড়ি ঘোরানো আর অবাস্তব চিন্তার ফুলঝুরি চালানো ছাড়া আর কিছুই হতো না। দুজনের আড্ডা দেওয়ার জায়গা ছিল ওই পার্কের বেঞ্চে। দীনবন্ধুর হাত যেদিন ফাঁকা থাকতো ও গিয়ে বসে থাকতো একাই, কারণ বেশ কিছুদিন হলো পল্টু নিপাত্তা। মাঝে খোঁজ নেওয়ার চেষ্টা করেছিল, দু একদিন ওর বাড়িতেও গিয়েছিল। বাড়ি মানে একতলা বাড়ির 2 কামরার ছোট্ট ঘর। ইতিমধ্যে ওর পিসিমার সঙ্গেও আলাপ হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন পল্টু না আসায় একদিন ও শটান চলে গেল পল্টুর একফালি ঘরে। পল্টু ঘরেই ছিল, তক্তপোষের একটা হাঁটুর ওপর অন্য পা তুলে পা নাচাচ্ছিল। এটা ওর অভ্যাস। পাশে একটা টুল ছিল, টুলের ওপর সিগারেটের প্যাকেট, আর ঝকঝকে নতুন কাপ ডিশে সুগন্ধি চায়ের ধোঁয়া উঠছে। একটু আশ্চর্য লাগলেও দীনবন্ধু কিছু না বলে তক্তার একপাশে গিয়ে বসল। তক্তায় নতুন বিছানার চাদর, বালিশটারও ওয়ার বদলেছে। যে টুলের উপর সিগারেটের প্যাকেট ছিল সেখানে একটা টেবিল ফ্যান ঘুরছে জোরসে। বন্ধুত্বটা এখন ওই তুই তোকারিতে এসে গেছে। দীনবন্ধুকে দেখে পল্টু সামান্য হেসে বিছানায় উঠে বসল। আয় দিনু, বস। চা খাবি তো? চা মানে? চা মানে চা, তবে মদনের দোকানের চা নয়, আমার পিসির হাতে তৈরি চা। তুই কি এখন বাড়িতেই চা খাচ্ছিস? হ্যাঁ রে, দোকানের চায়ে আর টেস্ট আছে? না আছে দুধের বালাই। পিসে একটু কষ্ট হয় বটে, কিন্তু যতক্ষণ না একটা রান্নার লোক পাই, পিসিকে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? বলেই সে উঠে গিয়ে চায়ের কথা বলতে যাচ্ছিল। আরও একটু অবাক হওয়ার পালা ছিল দীনবন্ধুর। যে পল্টুকে সেই এক প্যান্ট আর এক শার্টে এতদিন দেখেছে, সেখানে হঠাৎ পল্টুর পরনে বেশ রংদার লুঙ্গি আর গায়ে হাত কাটা চকরা বকরা পাঞ্জাবি, পায়ে বাড়িতে পড়বার জন্য সানডাক স্লিপার। পল্টু গিয়ে চায়ের অর্ডার দিয়ে এলো। দীনবন্ধুর মাথায় তখন চক্কর দিচ্ছে যে হঠাৎ পল্টুর হলোটা কি। অফিসে মাইনে টাইনে বেরিয়ে গেল নাকি নাকি কোনো পদোন্নতি হয়েছে, কিন্তু কিছু জিজ্ঞাসাও করতে পারছিল না। ইতিমধ্যে পিসি আরও 2 কাপ চা এনে দিলেন, সঙ্গে বিস্কিট আর চানাচুর। চায়ে চুমুক দিয়ে ওর কৌতূহলটা যেন আরও বাড়ল। এ তো দিব্যি দামি সুগন্ধি চা। দীনবন্ধু আর জিজ্ঞেস না করে পারল না, তোর বুঝি অফিসে ভালো ইনক্রিমেন্ট হয়েছে? পল্টু হাসল। তারপর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে দীনবন্ধুর হাতে দিয়ে বলল, এই নে, খা। তারপর নতুন লাইটার দিয়ে ওর সিগারেটটা ধরিয়ে দিল। সিগারেট সরিয়ে পল্টুর হাত থেকে লাইটারটা নিয়ে উল্টোপাল্টা দেখতে দেখতে দীনবন্ধু বলল, দামি লাইটার কিনলি বুঝি? আমার মুখটা এত সুন্দর না যে কোনো মেয়ে আমায় ভালোবাসবে। বাবা, আবার গিফট? হ্যাঁ, কিনলাম। তোর কি খুব পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ তো নিশ্চয়ই হয়েছে। তবে জানিস তো, আমি খুব একটা সিগারেট খাই না, আমার লাইটারেরও কোনো দরকার নেই। কিন্তু তোকে একটা কথা জিজ্ঞাসা না করে পারছি না। জানি তুই কি জিজ্ঞেস করবি, যে হঠাৎ আমার চাল চলন এরকম পাল্টে গেল কি করে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। একদিন বলেছিলি না, আমাদের ভাগ্য হাঁড়ি চাপা ভাগ্য। ও শালার হাঁড়ি কোনো দিন উল্টায় না। উল্টায় রে, উল্টায়। এতদিন রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, এখন পেয়েছি। সব ঠিকঠাক মতো চললে তোর পল্টুকে কিছুদিন পর তোরই চিনতে কষ্ট হবে। পৃথিবীতে সব থেকে শক্ত হলো এই টাকা রোজগার করা, আবার সবচেয়ে সহজ কাজও টাকা কামানো। তার মানে? তোর বাড়িতে চলে আসছে বাবা, আর সেই আমদানির ঝড়টা এতটাই দামাল
তুই 2 হাত দিয়েও সব গুছিয়ে তুলতে পারবি না। মানে রোজগারের যদি ঠিক হদিশ পেয়ে যাস, দেখবি টাকা পায়ে হেঁটে তোর কাছে আসছে। আলাদিনের আশ্চর্য প্রদীপটা কি শেষ পর্যন্ত তোর হাতে চলে এলো নাকি? তা একরকম বলতেই পারিস। তবে তোকে আমি বলতে পারি, 2-4 বছরের মধ্যে আমি গাড়ি বাড়ি সব করে নেব। তখন আর এই একতলা ভাঙা চালায় আমি আর থাকছি না বাবা। দীনবন্ধু মাথা হেট করে কেবলই ভাবছিল যে পল্টু এসব কি বলছে, এসব কি করে সম্ভব হলো রাতারাতি। হঠাৎ দীনবন্ধুকে চমকে দিয়ে পল্টু বলল, কিরে, আমার পার্টনার হবি? মানে? মানে তোর ওই ফিজিও মিজিও করে আর কতই বা কামাবি? আমার সাথে থাকলে তোর খেইহারা সংসারটা নতুন করে পালে বাতাস পাবে। ভেবে দেখ। রাজি থাকলে আমায় জানাস, তবে খুব শিগগিরই জানাবে কিন্তু, নইলে আমি কিন্তু অন্য কাউকে নিয়ে নেব। দীনবন্ধুর মাথা ঘুরছিল। ওর চোখের সামনে ভাসছিল তখন দরিদ্র বাবার আর দুটো অবিবাহিত বোনের মুখ, আর বুড়ো ঠাকুরদা আর ঠাকুমার মুখ। পল্টু বলল, তোকে আজ কিচ্ছু বলতে হবে না। তোকে 2 দিন সময় দিলাম। 2 দিন পরে এসে জানাবি যে তুই আমার পার্টনার হবি কি না। আমায় আমায় কি করতে হবে? সেটা তখনই জানাবো, আগে মনস্থির কর। একটু রিস্ক আছে বস, ব্যাস, আর কিছু জানতে চাস না। আজ পালা, যা যা পালা। দীনবন্ধু বোকার মতো ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে উঠে পড়ে। পল্টনের কথাগুলো কিছুতেই দীনবন্ধুর মগজে ঢুকছিল না। এসব কি বলল ও? ওর কথা মতো চললে নাকি হাল ফিরে যাবে? কি এমন আশ্চর্য প্রদীপ আছে ওর হাতে, যার ছোঁয়ায় ওর ভাঙা সংসারের পালে হাওয়া লেগে সেটা তরতরিয়ে চলতে শুরু করবে? চুরি ডাকাতি নাকি ব্যাংক লুট? এসব তো কোশমিনকালেও তার দ্বারা সম্ভব হবে না। তাহলে আর কি? তবে একটা ব্যাপার বুঝতে পারছিল, পল্টনের কথাগুলো ঘুণ পোকার মতো তার মগজের শব্দে অনুরণ করছিল। বাড়িতে গিয়ে কিছুতেই চিন্তাটা মাথা থেকে ফেলতে পারছিল না। একবার মনে হচ্ছিল পল্টন কোনো নেশা করে তার সামনের কোনো খুঁড়োর কল ঠেঙিয়ে দিয়েছে, কিন্তু পরক্ষণেই মনে হলো যে পল্টন অতি সামান্য একটা চাকরি করে, তা দিয়ে কোনো মতে তার আর তার পিসিমার দিন কাটে। তাও তো টেম্পোরারি চাকরি, যে কোনো দিন বসেও যেতে পারে। কিছুদিন আগেও সামান্য একটা ছিটের শার্ট আর একটা খাকি প্যান্ট পরে চালিয়ে যেত। ভাঁড়ের চা আর সস্তা দামের বিস্কুট দিয়ে তার নাকি ব্রেকফাস্ট সারা হয়ে যেত। আজ সেই পল্টন কিনা তক্ত বসে নতুন বিছানা, নতুন বালিশে শুয়ে আজকাল পায়ের ওপর পা তুলে নাচাচ্ছে। হাউ! এই হাউটাই দীনবন্ধুর মাথাটা তোলপাড় করে দিচ্ছিল। 7-5 ভাবতে ভাবতে দীনবন্ধু পরের দিনই চলে গেল পল্টনের বাড়ি। পিসিমার মুখে খবর পেল যে পল্টন বাজার আনতে গেছে। আচ্ছা পিসি, তাহলে আমি একটু ঘুরে আসি। না না, পল্টু বলেই গেছে তুমি এলেই তোমায় বসতে, অনেকক্ষণ গেছে, এখনই চলে আসবে। কিছুক্ষণ পরই পল্টু ফিরল। আমি জানতাম তুই ফিরে আসবি। আরে বাবা, দুনিয়াটা খুব টাফ। যে কোনো মানুষের বেঁচে থাকার জন্য টাকার দরকার, টাকা ছাড়া সব অন্ধকার। সবচেয়ে মজার ব্যাপার কি জানিস তো? সৎ পথে আর সোজা পথে রোজগার করতে হয় তোর নুন আনতে পান্তা ফুরোবে, নয়তো জোড়াতালি দিতে দিতে একদিন তুইই ফুরিয়ে যাবে। কি ঢুকলো মাথায় কিছু? তুই যা বলছিস পল্টু, তা আমি অস্বীকার করছি না, কিন্তু তাহলে কি আমাদের বাঁকা পথেই চলতে বলছিস? পথ আবার সোজা বাঁকার কি আছে রে? সামনে পথ পড়ে আছে, সেটা বাঁকা না সোজা অত ভাবতে গেলে তোর আর হাঁটাই হবে না। আমায় কি কাজ করতে হবে? ইতিমধ্যে পিসিমা এসে ওদের জন্য চা আর বিস্কিট দিয়ে গেছে। নে, আগে চাটা খেতে শুরু কর, তারপর আসছি কাজের কথায়। একটা সিগারেট ধরালো, আর একটা এঁকে দিল দীনবন্ধুকে। তারপর চায়ে চুমুক দিতে দিতে পল্টু বলল, দেখ, তোকে দিয়ে আমার একটা বড় কাজ করানোর ইচ্ছা আছে, তবে সেটা পরে। কিন্তু তার আগে মামুলি কয়েকটা কাজ করতে হবে। কি কাজ? খুব সহজ। একটা প্যাকেট দেব তোকে, একটা বাড়ির ঠিকানা দিয়ে দেব। বাড়িটা একটা মেঠো একচালা। সেখানে গিয়ে মিনিট 5 মতো দাঁড়াবি, তারপর একজন লোক এসে তোর সামনে দাঁড়াবে। সেই লোকটা তোকে একটাই কথা বলবে, কিসমত।
আর কোনো প্রশ্ন না করে তুই প্যাকেটটা তার হাতে দিয়ে দিবি, ব্যাস, তোর কাজ শেষ। তা তার কাছ থেকে কোনো সইটই করিয়ে নিতে হবে না? মানে পরে যদি সে অস্বীকার করে, বলে পাইনি? না রে না, ওসব নিয়ে তোকে কিচ্ছু ভাবতে হবে না। তাকে কোনো প্রশ্নও করতে পারবি না, সে তোকে কোনো উত্তর করবেও না। তারপরেই স্ট্রেট বাড়ি চলে আসবি, বাড়ি মানে আমার বাড়িতে। এই যে তুই পৌঁছে দিলি, তার তো একটা দাম আছে, সেটা তুই আমার কাছ থেকেই পেয়ে যাবি। ক্লিয়ার? দীনবন্ধুর মাথায় কোনো কিছুই ঢুকছিল না। বোধহয় সে কিছু জিজ্ঞাসা করতে চাইছিল। হাত তুলে ওকে থামিয়ে পল্টু বলল, হুম, আর কোনো প্রশ্ন নয় দিনু। কি, কেন, কি ব্যাপার, এই নিয়ে আর কোনো কৌতূহল কখনো কোনো দিনও দেখাবি না, বুঝলি? দীনবন্ধু বোকার মতো শুধু ঘাড়টা নাড়ালো। বস, আসছি, চা বিস্কুটটা খেয়ে নি, দাঁড়া। মিনিট পাঁচেকের মধ্যেই পল্টু ফিরে এলো। তার হাতে খবরের কাগজে মোড়া একটা প্যাকেট। এনে ধর। এতে কি আছে? ভবিষ্যতে কোনো দিনও ভুলেও এই ধরনের প্রশ্ন আর করবি না। তোর কাজ শুধু ডেলিভারি করা, আর কিচ্ছু নয়, বুঝলি? দীনবন্ধু চুপ করে থাকে, কারণ তার কোনো কিছুই বোধগম্য হচ্ছিল না। এই সামান্য একটা খবরের কাগজের মোড়ক, আর ওটা একজনকে দিয়ে আসতে হবে, কিন্তু তার জন্য এত গোপনীয়তা কেন? তার কেবলই মনে হচ্ছিল যে সে কোনো বিপদে পড়ে যাবে না তো। দীনবন্ধুর পিঠটা চাপড়ে দিয়ে পল্টু বলে, এই নে, সাইড ব্যাগটায় মোড়কটা ঢুকিয়ে নে, ব্যাগটা সমেত লোকটার হাতে দিয়ে দিবি। মনে আছে তো লোকটা তোকে কি জিজ্ঞেস করবে? দীনবন্ধু মাথা নাড়ে। পল্টু বলে, নে, এবার বেরিয়ে পড়। কিন্তু কোথায় যেতে হবে? দুর্গানগর। এই কাগজটা ধর, ওতে ডিরেকশন দেওয়া আছে। শিয়ালদা থেকে ট্রেনে উঠবি দমদম ক্যান্টনমেন্টের পরের স্টেশন। দু একজনকে জিজ্ঞেস করবি কাগজে যে ঠিকানাটা দেওয়া আছে সেটা কোথায়। খুব ইজি রাস্তা, কোনো অসুবিধা হবে না, বেরিয়ে পড়। গাড়ি ভাড়া সঙ্গে আছে? হ্যাঁ। ফিরে এসে আমার সঙ্গে দেখা করবি। পল্টু যেমন বলেছিল দীনবন্ধু ঠিক তেমনভাবেই গিয়ে নামল দুর্গানগরে। তারপর দু একজনকে জিজ্ঞাসা করতে তারা সঠিক পথের নিশানা দিয়ে দিল। ঘরটার সামনে গিয়ে দাঁড়ালো। জায়গাটায় লোকজন খুবই কম। দীনবন্ধু একটা সিগারেট ধরিয়ে ভাবছিল যে এরকম জায়গায় যদি বেশিক্ষণ দাঁড়াতে হয়, পথচারী যে দু চারজন যাতায়াত করছিল তারাও একজন অচেনা অজানা লোক দেখলে অন্য কিছু ভাবতে পারে। তবে বেশিক্ষণ আর দাঁড়াতে হলো না। গায়ে ছেঁড়া ছেঁড়া একটা কম্বল মুড়ি দেওয়া একটা ভিক্ষুক শ্রেণীর প্রাণী জোগাড় হলো তার সামনে। হাত পেতে দাঁড়ালো। দীনবন্ধু ভুরু কুচকে তার দিকে তাকাতেই লোকটা বলল, কিসমাত। আর কিছু না ভাবে দীনবন্ধু তার হাতের ব্যাগ সমেত মোড়কটা তুলে দিল। দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ না করে কম্বলের নিচ থেকে সাইড ব্যাগটা চালান করে সোজা পশ্চিম মুখে খোঁড়াতে খোঁড়াতে লোকটা চলে গেল। আর দীনবন্ধু, তার কাছে যেন সবকিছুই কেমন একটা রহস্যময় হয়ে উঠছিল। না, আর কোনো কিছুই ভাবার ছিল না। সে হনহনিয়ে স্টেশনের রাস্তা ধরল। ট্রেন ধরে ও সোজা চলে এলো পল্টুর চিলতে ঘরে। পল্টুর মুখে তখন মিটিমিটি হাসি। হাসিটাও অদ্ভুত, কিছু একটা বলতে যাচ্ছিল। হাত তুলে ওকে থামিয়ে পল্টু ওর হাতে একটা খাম তুলে দিল। এতে কি আছে? বাড়িতে গিয়ে খুলে দেখিস। কিন্তু জিনিসটা ঠিকমতো পৌঁছলো কিনা তুই সেটা পরখ করে নিবি না? খবর তো আমার অনেক আগেই নেওয়া হয়ে গেছে ভাই, ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এখন বাড়ি যা, ফের তোকে আমি ডেকে নেব। ও হ্যাঁ, আর একটা কথা, তোর ফিজিওর কাজ কিন্তু যেমন চালাচ্ছিস চালিয়ে যাবি। এখন বাড়ি যা, বাড়ি গিয়ে খামটা খুলবি। বাড়িতে ফিরতে ফিরতে দীনবন্ধুর মনে হলো যে কাজটা তো পল্টু নিজেও করতে পারত। এমন তো আর কোনো শক্ত কাজ নয়, কিন্তু সেই না গিয়ে তার হাত দিয়ে পাঠালো কেন? আর এটা তো সে কুরিয়ারের মাধ্যমেও করতে পারত। তাহলে অনেকগুলো তাহলে ওর মাথায় চক্কর খাচ্ছিল। সেই রহস্যময় চক্করটি মাথায় নিয়েই ও নিজের বাড়িতে এলো। তখন দুপুর হয়ে গেছে। বাবা তার মেডিকেল শপের কাউন্টারে চলে গেছেন। ঠাকুরদা ঠাম্মার নিজেদের ঘরে, মা রান্নাঘরে। আর বন্ধুটোর কোনো পাত্তাই নেই। ও ধীরে ধীরে নিজের ঘরে চলে এলো। দরজা বন্ধ করে প্রথমেই পল্টুর দেওয়া খামটা খুলল। অবাক কাণ্ড! দুখানা 500 টাকার নোট। ফের ধন্দ।
শিয়ালদহ থেকে দুর্গানগর যাওয়া আসা 12 টাকা, বাসে একটু বেশি, সাকুল্যে 24 টাকা, স্টেশন থেকে হাঁটা পথ 20 থেকে 25 মিনিট, একটা মোড়ক একজনের হাতে দিয়ে চলে আসা, তার জন্য তার পারিশ্রমিক 1000 টাকা। দীনবন্ধু সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। কেন, কি বৃত্তান্ত, ও আর এসব নিয়ে কিছুই ভাবল না, ভাবতে চাইলও না। কিন্তু কর করে 1000 টাকা। একটা কথাই তার মনে হলো যে মাসে যদি 4-5 বার এরকম খেপ মারতে পারলে এক্সট্রা 4 থেকে 5,000 টাকা। এটা তো বেশ মজার খেলা। এমনভাবে চলতে থাকলে আর কিছু না ভেবে ও চলে গেল বারোয়ারি কলতলায়। দিন 10 পর পল্টু নিজে এসেই হাজির হলো দীনবন্ধুর একতলার বাড়িতে। পল্টুর মুখের দিকে তাকিয়ে দীনবন্ধুর একটু অবাক লাগলো। প্রথম দিনের দেখা ঝোড়ো কাকের মতো চেহারা সে ছেলেটা যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই কমাসের মধ্যে পল্টুর চেহারা যেন বেশ ঝিলিক দিচ্ছে। বেশভূষাতেও বেশ পরিবর্তন। পাশরু ডেনিম প্যান্ট আর গায়ে সাদা জামা, পায়ে নর্থ স্টার, হাতে রিস্ট ওয়াচ, ঠোঁটে সিগারেট, মুখে জেল্লা। দীনবন্ধু অবাক হয়ে ভাবে যে এই কমাসে এত পরিবর্তন হয় কিভাবে। আর সে তো এখনো যে তিমিরে সেই তিমিরেই। হয়তো পল্টু সেদিন ঠিকই বলেছিল, বাঁচতে গেলে প্রতি মুহূর্তেই টাকার দরকার। হ্যাঁ, টাকাটাই তো বাঁচার ইন্ধন। গোটা ভারতবর্ষে কিছু পরিবারের হাতেই রয়েছে অঢেল টাকা, আর বাকিরা সব ফক্কার তলে। দিনু, আছিস নাকি? এই দিনু! দীনবন্ধুর কাছে পল্টুর এখন বেজায় দাম। মাঝে মধ্যে এরকম ছোটখাটো প্যাকেট ডেলিভারি দিলে যদি। দরকার? কি রে, এত বেলা পর্যন্ত ঘুমোস নাকি? আরে না রে, একটু শুয়েছিলাম, শরীরটা কিরম যেন ম্যাচ ম্যাচ করছে। বল কি? তোকে তো আগেই বলেছিলাম মাঝে মাঝে আমার সঙ্গে মিট করবি। কখন কি কাজ এসে যায় সেসব তো তোকে আগে থেকে বলা যায় না। না রে, তা ঠিক নয় আসলে। ছাড়, আসল নকল পরে হবে। আজ তোর কি কাজ আছে? ধর ওই দুপুরের দিকে। আরে এক বুড়ো সেই কোমরে ব্যথা, ওকে ম্যাসাজ করতে যেতে হবে। না গেলে চলবে না? কেন, তোর কি কিছু আর্জেন্ট রয়েছে নাকি? নইলে তোর এখানে হতে দিয়ে আসবো কেন? আরে এভাবে বলিস না। তোকে যেদিন আমি বলেছি যে আমি তোর সঙ্গে কাজ করব, জানবি কথার কোনো নড়চড় হবে না। তা বল কি করতে হবে? আজ যেতে হবে বনগা। বনগা? বনগার কোথায়? বৈকুল গ্রাম, জিজ্ঞেস করে নিবি। তোকে যেতে হবে দত্তফুলিয়া রোডে। গেছিস কখনো ওদিকে? না রে। অসুবিধা হবে না, তুই চান টান করে আমার বাড়ি চলে আয়, ভালো করে বুঝিয়ে দেবো। তবে বনগা লাইনে ট্রেনে বেশ ভিড় হয়, যেটা দেবো খুব সাবধানে নিয়ে যাবি। আর আধ ঘন্টার মধ্যে চলে আয়, ঠিক আছে? ঠিক আধ ঘন্টার মধ্যেই দীনবন্ধু পৌঁছে গেল পল্টুর বাড়ি। পল্টু ওকে পাউরুটি আর অমলেট খাইয়া আগের দিনের মতো একটা সাইড ব্যাগ আর একটা লাল রুমাল ওর হাতে দিয়ে বলল, দত্তফুলিয়া রোডে গিয়ে কাউকে জিজ্ঞেস করবি পঞ্চমুদির বাড়িটা কোথায়। রাস্তার ওপরেই দোকান, দোকানের সামনে একটা লাল রুমাল বার করে দাঁড়িয়ে ঘন ঘন মুখ মুছবি। একটা লোক এসে তোর সামনে দাঁড়াবে, তোকে জিজ্ঞেস করবে ঘোড়ার ডিম কোথায় পাওয়া যায় ভাই। কোনো কথার উত্তর না দিয়ে তুই ব্যাগটা ওর হাতে দিয়ে দিবি, ব্যাস তোর কাজ শেষ। আর এই নে, এই টাকাটা তোর কাছে রাখ। স্টেশনে এসে পাইস হোটেলে দুপুরের খাওয়াটা সারবি। ক্লিয়ার? পল্টুর নির্দেশ মতো সমস্ত কাজ শেষ করে প্রায় সন্ধে 7টা নাগাদ ও ফিরে এলো পল্টুর কাছে। আগের দিনের মতোই পল্টু ওর হাতে একটা খাম ধরি দিয়ে বলল, বাড়ি গিয়ে খুলিস। দীনবন্ধুর কাছে পুরো ব্যাপারটাই অতীব রহস্যময়। খামের মধ্যে নিশ্চয়ই আগের দিনের মতো কিছু টাকা আছে। একটা সন্দেহ ওর মাথায় কাটছিল, এসব হচ্ছেটা কি? তবে কি পল্টু কোনো চোরাই মালের সাপ্লাই করছে ওর হাত দিয়ে, নাকি কোনো ড্রাগ পাচার? ও কি অজান্তে কোনো গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে? তাহলে তো সমূহ বিপদ। টাকার গায়ে অসীম মমতায় হাত বোলাতে বোলাতে দীনবন্ধু মনে মনে বলল, ঠিক আছে, দেখাই যাক না যে কতদিন চলে অদ্ভুত ব্যাপার স্যাপার। আপাতত যতই রিস্ক থাকুক, পল্টুর কথা মতো কাজ করতেই হবে। আমার যে টাকার বড় দরকার। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, আর এই 2 মাসে ওয়েস্ট বেঙ্গলে অন্তত 10টা জায়গায় তাকে ইধার কামাল উধার করতে হয়েছে। এই 2 মাসে তার ধীরে ধীরে পকেটও ফুলেছে,
শরীরে গত্তিও লেগেছে। এখন সে নিজের টাকাতেই সিগারেট কেনে। মাঝে মধ্যে পল্টুর সঙ্গে বসে হুইস্কির প্যাকে মুখও লাগিয়েছে। প্রথম দিকে যতটা খারাপ লাগছিল এখন আর ততটা খারাপ লাগছে না, কারণ একটাই, টাকা। দুনিয়ার সব সুখই লুকিয়ে রয়েছে ওই টাকার গায়ে। একসময় ও যখন ঠিক করেই নিল যে হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই, টাকা যখন আসছে তখন আসতে দাও, আর এইসব করতে গিয়ে ওর ফিজিওর কাজে বেশ ভাটা পড়তে শুরু করলো। একদিন অসীমদা ওকে ডেকে পাঠালো। অসীমদা সোজা মনের মানুষ, লোকটার মধ্যে কোনো খোড় প্যাচ কিছু নেই। দীনবন্ধু যেতেই অসীমদা জিজ্ঞাসা করলো, তোর কি ব্যাপার রে দিনু? তুই আজকাল পেশেন্টদের ঠিক মতো অ্যাটেন্ড করছিস না। আমাকে ডেকে জিজ্ঞেস করছিল। অসুস্থ মানুষগুলো তোর মুখ চেয়ে বসে থাকে, আর তুই কিছু না জানিয়ে নাগা দিয়ে চলেছিস। তোর কি আজকাল আর এসব কাজ করতে ভালো লাগছে না? হ্যাঁ, কি রে, কিছু বল। নাকি অন্য কোনো ধান্দা পেয়েছিস? পেয়ে থাকলে বল, আমি অন্য একজনকে ফিট করে দেবো। দীনবন্ধু নিজেও জানে যে অসুস্থ মানুষগুলো ওর আশায় পথ চেয়ে থাকে, তাদের দিন ফেল করলে তাদের অসুস্থতা আরও বেড়ে যায়। মানুষগুলো বড্ড কষ্ট পায়। কিন্তু অসীমদা আসল কথাটা কিছুতেই জানতে পারল না। তাহলে ওর ফিজিওর কাজটা এমনিতেও যাবে। কে রে দিনু, কথার উত্তর দিচ্ছিস না যে? কি হয়েছে? তুই কি অন্য কোনো... অসীমদা, আমার শরীরটা না কদিন ভালো যাচ্ছে না, তাই ঠিকমতো অ্যাটেন্ড করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি আবার রেগুলার হয়ে যাব। অসীমদার সঙ্গে কথা বলে নিজের মনেই ভাবতে ভাবতে বাড়ি ফিরছিল। হঠাৎই ওর মোবাইলটা বেজে উঠল। এটাও পল্টুর দান। পল্টু একটা অ্যান্ড্রয়েড কিনেছে, আর ওর পুরনোটা দীনবন্ধুকে দিয়ে দিয়েছিল। মাঝ রাস্তাতেই পল্টুর ফোন এলো। হ্যাঁ রে বল্টু, বল। আজ অবশ্যই সন্ধেবেলা আমার বাড়ি চলে আসবি। এবার কোথায়? ফোনে এসব কথা হয় না, বাড়ি আয়, সব বলবো। 7টার মধ্যেই দীনবন্ধু এসে হাজির। কে জানে আবার কোথায় পাঠাবে। কলকাতার বাইরে হলেও অসীমদার কাজে আবার নাকা। পল্টু বাড়িতেই ছিল, রীতিমতো নেশার সামগ্রী সাজিয়েই বসেছিল। ও যেতেই ওকে একটা গ্লাস ধরিয়ে দিয়ে বলল, তোর সঙ্গে খুব ইম্পর্টেন্ট কথা আছে। এবার কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে? না, এতদিনে তুই নিশ্চয়ই বুঝেছিস যে আমি যে কাজে তোকে পাঠিয়েছি বা যে কাজগুলো আমি তোকে দিয়ে করিয়েছি, সেটা খুব একটা আইনমাফিক সোজা সরল কাজ নয়। আরে পল্টু, তুই কি আমাকে গাধা ভাবিস? সামান্য একটা প্যাকেট নিয়ে কি আর একজনের হাতে তুলে দিয়ে চলে আসা, আর তার জন্য তুই যে টাকা আমাকে দিয়েছিস, পরিশ্রম নেই অথচ অনেক টাকা। সেটা যে সোজা পথের কাজ নয় তা আমি অনেক আগেই বুঝেছি, কিন্তু তুই প্রথম দিনে কোনো প্রশ্ন করতে বারণ করেছিলি, তাই আমি নিঃশব্দেই তোর কাজ করে দিয়েছি। তবে জানিস তো, মনে মনে একটা ভয় ছিল, কিন্তু সেটা তোর কাছে প্রকাশ করিনি, কারোর কাছেই মুখ খুলিনি। সে আমি জানি, আমি সব খবরই রাখি। কিন্তু তুই মুখ না খুললে কি হবে, তোর গতিবিধির ওপর কিন্তু অপোনেন্ট পার্টির নজর পড়ে গেছে। মানে? বসই আমায় জানালো, অলরেডি তোর পিছনে খোঁচড় লেগে পড়েছে। তুই যখন আনকোড়া ছিলি তখন কাজটা করতে আমার অনেক সুবিধা হতো, এমনকি আমার বসও খুব নিশ্চিন্তে ছিল। কিন্তু এখন জেনে গেছে। তাহলে? আপাতত বেশ কিছুদিন এই কাজ তোর বন্ধ। কি বলছিস পল্টু? একটু টাকার গন্ধ শুকতেই ছোমরে টাকাটা নিয়ে নিবি? না রে ভাই, আরে আমি তোকে কোনো বিপদে ফেলতে চাই না বলেই তোর জন্য অন্য কাজ ভেবেছি। আর তাতেও কোনো ভয়ের ব্যাপার নেই, কোনো রিস্কও নেই। আর দাওটাও যদি ঠিক মতো তুই খেলতে পারিস, তাহলে তুই আর আমি দুজনেই এই ধান্দা ছেড়ে দেব। ধান্দা ছেড়ে দিবি মানে? না রে, মানে এই চক্কর থেকে হয়তো তোকে কোনোদিনও রিলিজ করানো যাবে, কিন্তু আমার বেরোনোটা শক্ত। যাক, সে কথা থাক, এবার তোর কাজের কথায় আসা যাক। তোর ফিজিও ট্রেনিং তো ভালোই নেওয়া আছে, তাই না? হ্যাঁ, এই কাজের আগে ওটাই তো ছিল আমার রোজগারের একমাত্র পথ। সিগারেট ধরিয়ে পল্টু খানিকক্ষণ নিজের মনে মনেই কিছু চিন্তা ভাবনা করল। তারপর বলল, রামনারায়ণ লাহা নামটার সঙ্গে কোনো পরিচয় আছে? সে আবার কে? একজন খুব ধনী ব্যক্তি, পয়সার গাছ পাথর নেই, বয়স প্রায় 65-66। সংসারে তিনি একাই থাকেন, মানে ঠিক একা নন, তার মেয়ের ঘরের নাতনি সর্বদা সেই বুড়োর সঙ্গেই থাকে। বিশাল বাড়ি, আগেকার দিনের জমিদার বাড়ির মতো, এখন দেখভালের অভাবে প্রায় জরাজীর্ণ। বাড়িতে আর একজন আছে, বহু পুরাতন ভৃত্য,
রাজনারায়ণের খাস চাকর। লোকটার নাম রঘু। কিন্তু পল্টু, এসব জেনে আমার কি লাভ? আর তুই বা রাজনারায়ণ বাবুর সম্বন্ধে এত কিছু জানলি কিভাবে? সে অনেক কথা আছে, পরে একদিন বলবো। তবে রাজনারায়ণ লাহার সঙ্গে আমার আলাপ আছে, ব্যাস এইটুকু জেনে রাখ। বেশ, তা আমার কাজটা কি? উনি এখন পঙ্গু। বছরখানেক আগে একটা স্ট্রোক হয়, প্রাণ বাঁচলেও একদিকটা অসার। আর তাই উনি বলছিলেন যে ওনার ফিজিওথেরাপির দরকার। কিন্তু তুই তো বললি যে ওনার অনেক টাকা, তাহলে তো কোনো নার্সিংহোমে ভর্তি হতে পারেন। হ্যাঁ, তা পারেন, কিন্তু ব্রাদার, আমি তো সেটা চাই না, আর বন্যাও সেটা চায় না। বন্যা মানে কি ওনার নাতনি? হ্যাঁ, তার মানে বন্যার সঙ্গে তোর কিছু একটা সম্পর্ক আছে। ধরে নিয়ে আছে। হ্যাঁ, বুঝলাম। তা তোর আর বন্যার সম্পর্ক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুই চাইছিস আমি রাজনারায়ণ বাবুর ফিজিও ট্রিটমেন্টটা করি? হ্যাঁ, কিন্তু ওটা হচ্ছে আই ওয়াশ। আই ওয়াশ? ইয়েস ব্রাদার, ইয়েস। বুড়ো যৌবনকালে ব্যবসা ট্যাবসা করে অনেক টাকা রোজগার করেছেন, ব্যাংক ব্যালেন্স প্রচুর। এছাড়া ওনার পূর্বপুরুষের বেশ কিছু ধন সম্পত্তিও বিশেষ জায়গায় লুকোনো আছে। কিন্তু আমাদের আসল উদ্দেশ্যটা তো অন্য। সেটা কি? তুই বা এত কিছু জানলি কি করে? বন্যাই বলেছিল ওই বাড়িতেই কোনো এক জায়গায় প্রচুর গয়নাগাটি, দামি রত্ন আর আশরাফি লুকানো আছে, কিন্তু কোথায় সেটা বন্যাও জানে না, আর রঘুর পক্ষেও সেটা জানা সম্ভব নয়। কিন্তু বুড়োর আয়ু বোধহয় বেশি দিন আর নেই। কেন? লিভার ক্যান্সার, যে কোনো সময় এসে যেতে পারে। তাহলে তো হয়েই গেল, ক্যান্সার পেশেন্ট, বেশি দিন বাঁচবে না। একমাত্র ওয়ারিশ ওর নাতনি, সেই তো সব পেয়ে যাবে। তাহলে ওখানেই তো পাঁচু মরেছে, বুড়োর কোনো উপায়ও নেই। বন্যাকে বাড়িতে এন্ট্রি দিয়েছেন একান্ত অনিচ্ছায়। সে কি? কেন? বন্যার চালচলন, ফার্স্ট লাইফ লিড করা, শুধু তাই নয়, বাড়িতে এনে ড্রিঙ্ক করে, স্মোক করে, আর মাঝে মাঝে নানা রকম টর্চারও করে টাকা আদায় করে। বুড়ো চাইছে বন্যাকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। ওনার শারীরিক অবস্থা তো ভালো নয়, আর রঘুর পক্ষে বন্যাকে আটকানোর কোনো এখতিয়ারই নেই। বুঝেছি, বুড়োটাকে টাসিয়ে দিয়ে রাজত্ব আর রাজকন্যা দুটোই নিজের কবজায় আনতে চাইছিস? আপাতত সেটাই ধরে নে। মানে এর পরেও আরও কিছু আছে? একদিনে কি সব গল্পটা হজম করতে পারবি? আচ্ছা ঠিক আছে, অত কিছু আমার জানার দরকার নেই। এবার বল আমায় কি করতে হবে? বুড়োকে দুবেলা ম্যাসাজ করতে হবে, ওখানেই তোকে গেড়ে বসতে হবে, আর জানতে হবে যে বুড়োর লুকোনো সম্পদ কোথায় আছে। সেটা বন্যা এখনো জানতে পারেনি, অনেক খুঁজেছে, কিন্তু ধারে কাছেও যেতে পারেনি। কিন্তু আমি কি পারবো? পারতেই হবে ভাই, পারতেই হবে। তোর মিষ্টি কথা আর দরদ দিয়ে সেবা করে মন জয় করার ক্ষমতা আছে, সেটাকে কাজে লাগাও বৎস। আর আসল মালকড়ির সন্ধান ফেলে বকরা 50-50। কিন্তু বন্যা কেন সম্পত্তির ভাগ হতে দেবে? দেবে দেবে দেবে, কারণ শুনেছি বুড়োর একটা উইল করা আছে। উইলে কি আছে সেটা কেউ জানে না। কেন? তোরা একবারও ওনার সলিসিটরের সঙ্গে যোগাযোগ করলি না? আমার তো যোগাযোগ করার কোনো রাইট নেই ভাই, কিন্তু বন্যা ট্রাই করেছিল, কিন্তু ঘাড়ু সলিসিটার ভাই সব ফুটিয়ে দিয়েছে। সব থেকে ট্র্যাজেডি জিনিস কি জানিস? প্রতি মাসেই বুড়ো ব্যাংক থেকে দরকার মতো টাকা তোলেন, কিন্তু সেটা ওই রঘুকে দিয়ে, বন্যাকে দিয়ে না। পল্টু, তুই যা বললি এটা রীতিমতো একটা অপরাধমূলক কাজ, কিন্তু আমারও অনেক টাকার দরকার। বাবা যে মেডিকেল শপে কাজ করে, তার মালিক আর দোকান চালানোর আর হ্যাপা নেবেন না। মোটা রকমের ছেলেমেয়ে পেলে দোকানটা ছেড়ে দেবেন। বুঝতেই পারছিস আমার কেন অনেক টাকার দরকার। দোকানটা যদি কিনে নেওয়া যায় তাহলে। ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলার দরকার নেই। মোদ্দা কথাটা হলো, আমরা তিনজনেরই এই টাকার পিছনে পড়েছি। টাকাটা আমাদের দরকার, এবং সেটা পেতেই হবে। এবার সব কিছু তোর ক্যালির ওপর নির্ভর করছে। কিন্তু তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, কোনো খুনটুন কিন্তু আমি করতে পারবো না। আরে বাবা, খুন টুন করতে হবে না। ক্যান্সার পেশেন্ট এমনি বেশি দিন বাঁচবে না, মরে যাবে। তবে বুড়ো মরার আগেই আমাদের গুপ্ত জায়গাটা খুঁজে পেতে হবে, নইলে বুড়ো উইলে কি করেছে কে জানে।
বাড়ি, ব্যাংক ব্যালেন্স যদি সব সরকারের হাতে বা কোনো হসপিটালে চ্যারিটি করে যায়, তাহলে তো হাতে হ্যারিকেন। কিন্তু সারাদিন বুড়োর বাড়িতে পড়ে থাকলে তো আমার সব ফিজিওর কাজগুলো চলে যাবে। অসীমদা তো সেটাই জানিয়ে দিয়েছে। মাসে আমি কত টাকা পাবো, আর যকের ধনের সন্ধান পাবো কি পাবো না তারও তো কোনো ঠিক নেই। রাজনারায়ণ বাবুর সঙ্গে আমার কথা হয়ে গেছে। আমি ফিজিওর ব্যাপারটা বুড়োর সঙ্গে কথা বলেছি। আপাতত প্রতি মাসে 12,000 টাকা করে দেবে। চলবে তো তোর? আচ্ছা, বেশ তাই হবে। দীনবন্ধু রাজি হয়ে গেল। বাড়িটাকে দেখে ভূতের বাড়ি বলে মনে হলো দীনবন্ধুর। কলকাতা শহরে এখন এরকম গা ছমছমে যে বাড়ি থাকতে পারে সেটা দীনবন্ধুর আন্দাজেই ছিল না। রাস্তাঘাট ও আশের বাড়িটারিগুলো কিন্তু বেশ ঝকঝকে। এছাড়া অনেক নতুন নতুন বাড়িও উঠেছে। কোনোটায় আবার বিশাল ফ্ল্যাট উঠেছে, কোনোটায় আবার মল তৈরি হচ্ছে। এর মধ্যে একান্ত অবাগার মতো জরাজীর্ণ বিশাল বাড়ি, মোটা মোটা বিশাল থামের ওপর বাড়িটা দাঁড়িয়ে রয়েছে। জানলা দরজা সব পুরনো দিনের দামি কাঠ দিয়ে তৈরি। প্রধান ফটকটাই সেগুন বা মেহগিনি কাঠ দিয়ে তৈরি, যেমন ভারী তেমনি শক্তপোক্ত। মোটা পেতলের করার আওয়াজ তুলল পন্টন। প্রায় মিনিট 10 পর রোগা পটকা শরীরের একজন এসে দরজা খুলে দাঁড়ালো। মাথায় কাঁচা পাকা কদম ছাড় চুল, খাটো ময়লা ধুতি আর ফতুয়া, কঠোরাগত চোখ, মুখে খোঁচা খোঁচা পাকা দাড়ি, পা খালি। দীনবন্ধুকে চিনতে না পারলেও পল্টুকে চিনতে পারল রঘু। পল্টুকে দেখে রঘুর মুখে একরাশ বিরক্তি উঠল। বেশ বোঝা যায় যে পল্টুকে পছন্দ নয় রঘুর। খ্যারখ্যারে গলায় রঘু জিজ্ঞাসা করল, ও পল্টু দাদাবাবু এসেছেন? বাবুর ঘরে যাবেন তো? হ্যাঁ, তাহলে আর যাব কোথায়? তোমার দিদিমণি আছেন? দীনবন্ধুর দিকে কুতকুতে চোখে তাকিয়ে একবার জিজ্ঞাসা করল যে ইনিকে। সে কি গো রঘুদা, ভুলে গেলে? আরে সেদিন ডাক্তারবাবু বলে গেলেন না একজন ফিজিওথেরাপিস্টের দরকার, কর্তা খুব কষ্ট পাচ্ছেন, থেরাপি করলে অনেক সুস্থ থাকবেন। ঠিক আছে, যান। কর্তা নিজের ঘরেই আছেন, ওনার সঙ্গে কথা বলুন। ফটকটা খুলে একপাশে সরে দাঁড়ালো রঘু। বাড়ির বাইরের মতো ভেতরটাও তেমনি জরাজীর্ণ। দেওয়ালের রং গেছে, পলেস্তারা খসেছে। ঢোকার মুখেই ডান দিক বাদিকের ঘরটা ভেতর থেকে বন্ধ। উঠোনের ওপর চওড়া খালি স্পেস। দোতলার বারান্দাটা ধরে রেখেছে মোটা মোটা থাম, লোহার থাম। উঠোনের মাঝখানে বেশ কয়েকটা টব গোলাকারভাবে সাজানো, কিন্তু কোনো গাছ টাছ নেই। মাথার ওপর সম্পূর্ণ ফাঁকা। 3 তলায় ছাদের কার্নিশ, আগেকার দিনের মতো কাঠের সিঁড়ি। দোতলায় যাওয়ার রেলিংগুলোর হয়তো কোনোদিন রংটংই পড়েনি দীর্ঘকাল, সেগুলো প্রায় মরচে ধরা। রঘু আগে আগে উঠছিল, আর পেছনে পল্টু আর দীনবন্ধু। কাঠের সিঁড়ির অনেকটা উঠে ডান দিকে মোড় নিয়ে আবার ওপরে উঠে দোতলায় ল্যান্ডিং। দোতলার মেঝেতে সাদা কালো চৌঘঞ্জি পাথরের স্ল্যাব। ডান দিকে সার সার বেশ কয়েকটা ঘর। সব ঘরেরই দরজা বন্ধ, সবগুলোতেই তালা ঝুলছে। এদিক ওদিক না বেঁকে ডান দিকের কয়েকটা ঘর পার হয়ে একটা ঘরের সামনে এসে দাঁড়ালো ওরা। বাইরে থেকে টোকা দিতেই ভেতর থেকে একটা পুরুষ কণ্ঠের আওয়াজ ভেসে এলো। কে, রঘু নাকি? উত্তর না দিয়ে রঘু ওদের দুজনকে নিয়ে ঘরে ঢুকলো। বিশাল ঘর। ঘরের মাঝখানে পাতা বনেদি পালঙ্ক, সাদা মশারি ঝুলছে ছত্রি থেকে। অর্ধশয়িত এক অবয়বের আভাস পাওয়া গেল। মাথার ওপর কাঠের বেডের পাখা। ঘরের একদিকে দেওয়াল জুড়ে বিশাল আলমারি। ঘরের মেঝেতেও সাদা কালো মার্বেল পাতা। দেওয়ালে কালো হয়ে যাওয়া বেশ কিছু ছবির আভাস, সম্ভবত পূর্বপুরুষদের অয়েল পেন্টিং। যত্নহীন অযত্নে তাদের ভিখিরি দশা। রাজনারায়ণবাবুর খাটের পাশে শ্বেতপাথরের গোল টেবিল, নানান ওষুধের সার সার বোতল। গোল টেবিলের আশপাশে খানকতক চেয়ার। রঘুই এগিয়ে দিয়ে বলল, কর্তা, ওই পল্টু বাবু এসে আপনার মালিশের ডাক্তার নিয়ে। মশারির ভেতর থেকে বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো। ও ফিজিওথেরাপিস্ট না? বসুন বসুন। রঘু, যা একটু চা জল খাবারের ব্যবস্থা করে নিয়ে আগে যা। রঘু বেরিয়ে গেল। ডাক্তারবাবু, আপনি একটু দাদুকে পরীক্ষা করে দেখুন তো। দীনবন্ধু এখন ডাক্তার। হাত তুলে পল্টুকে থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে, এবার আমাকে দেখতে দিন। তারপর বেশ ভালো করে রাজনারায়ণবাবুকে পরীক্ষা করতে লাগলো। তা বাদিকটা কতদিন থেকে এই অবস্থায় রয়েছে?
বছর খানেক আগে একটা স্ট্রোক হয়েছিল, প্রাণটা বেঁচে আছে। তবে এটাকে তো আর বাঁচা বলে না, বলে না। বড় ডাক্তার ফিজিওর পরামর্শ দিয়েছে। কি মনে হয়, ট্রিটমেন্টে কিছু উপকার হবে? একেবারে আগের অবস্থায় চট করে যে ফিরে যাবেন এমন গ্যারান্টি দিতে পারছি না, তবে যন্ত্রণাটা কমবে, নার্ভগুলোকে সচল করতে হবে। আমি আমার যতদূর সম্ভব চেষ্টা করব, এটুকুই বলতে পারি। আর একটা কাল ব্যাধি যে শরীরে গেড়ে বসেছে, ক্যান্সার। জানি আমার আর বেশি দিন বাঁচার নেই। নিশ্চয়ই তারও ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, ডাক্তারদের পকেট ভারী হচ্ছে আর কি। তারাও জানে এ রোগে কিছু করার নেই, তবুও চালাচ্ছে চিকিৎসে। চালিয়ে যা। হঠাৎ দীনবন্ধু পেছন ফিরে দেখলো যে পল্টু আর ঘরে নেই। বুঝলো ব্যাপারটা। কিছু না বলে দীনবন্ধু তার আঙুলের খেলা শুরু করলো রাজনারায়ণের বাঁ দিকের অঙ্গ প্রত্যঙ্গে। প্রায় আধ ঘন্টা পর দীনবন্ধু জিজ্ঞাসা করল, এখন কেমন বোধ করছেন রাজনারায়ণবাবু? বৃদ্ধের মুখে সামান্য হলেও যন্ত্রণার আভাস একটু কম বলে মনে হলো। ডান হাতটা তুলে কোনো মতে বললেন, ভালো, একটু ভালো লেগেছে। তবে এ কদিনে আর বেশি আশাও করিনি। কিন্তু এ তো বড় সাময়িক, একটু পরেই তো আবার যন্ত্রণা শুরু হবে। কিন্তু আপনাকে তো সারাদিনে অন্তত 2 থেকে 3 বার করে থেরাপি করতে হবে। এইভাবে কন্টিনিউ করলে 2-3 মাসের মধ্যে আপনি অনেক রিলিফ পাবেন। তাহলে তো তোমাকে আমার কাছে থাকতে হবে। হ্যাঁ, পল্টুবাবু আমাকে তো সে কথাই বলেছেন। তা আপনি থাকতে পারবেন তো? আপনি থাকতে বললেই থাকব। রাজনারায়ণবাবু টেবিলের ওপরে রাখা একটা কলিং বেলে চাপ দিলেন। রঘু এসে দাঁড়ালো। কিছু বলছেন বাবু? এই ছেলেটি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে। ওর থাকার ব্যবস্থা করো। ওর খাওয়া দাওয়ার সব এখান থেকেই হবে, বুঝলে? বাবু, একটু চা টা খাবেন তো? হ্যাঁ, পেলে তো একটু ভালোই হয়, কিন্তু আমার বন্ধু সে কি চলে গেছে? না বাবু, উনি বন্যা দিদিমণির সঙ্গে কথা বলছেন। ডেকে দেবো? না না, থাক। আমি যে ঘরে থাকবো আমাকে সে ঘরেই নিয়ে চলো। একটু অপেক্ষা করুন বাবু, ঘরদোরটা একটু পরিষ্কার করে নি। ততক্ষণ আপনি বসেন, আমি চা নিয়ে আসি। রঘু চলে গেল। রাজনারায়ণ বাবুর দিকে ও একবার তাকালো। উনি চোখ বুজিয়ে শুয়ে আছেন। ঘরের সংলগ্ন একটা ঝুল বারান্দা ছিল। দীনবন্ধু ধীরে ধীরে সেখানে গিয়ে দাঁড়ালো। চারিদিকে রোদের ছড়াছড়ি। সবই ঠিক ছিল, কিন্তু দীনবন্ধুকে অন্য কিছু খোঁচা দিচ্ছিল। প্রায় অথর্ব এই শুয়ে থাকা মানুষটা কিন্তু একেবারেই নিঃসঙ্গ। ওনার নাতনি বন্যা কেমন মানুষ তা তো আর সে জানে না, কিন্তু পল্টু এসেছে মহা সর্বনেশের হাত ধরে। বুড়ো সম্ভবত অনেক টাকা। ও চায় সব কিছু আত্মসাৎ করতে। ও চায় মানুষটাকে খুন করতে। মনে মনে ভাবল, দেখাই যাক না কোথাকার জল কোথায় গিয়ে করায়। হঠাৎ ও রঘুকে জিজ্ঞাসা করল, আচ্ছা রঘু ভাই, তুমি তো এখানে অনেক দিন আছো, তাই না? হ্যাঁ বাবু। কিন্তু এই বাড়িটার এরকম অবস্থা কেন? প্রায় খণ্ডহর। ওই যে রাজনারায়ণ লাহা নামের যে বৃদ্ধ ভদ্রলোক অসহায়ের মতো শুয়ে আছেন, ওনার কোনো আত্মীয় স্বজন নেই? ছিলেন এ বাড়ি একদিন গম গম করে থাকতো। আত্মীয় স্বজন, দাস দাসী, বাবুর ওই নিজের পরিবারের লোকজন। না বাবু, আজ আর কেউ নেই, কেউ না। কিন্তু তারা সব কোথায়? বাবু, আপনি তো এসেছেন ওই বড় কর্তাকে চিকিৎসা করতে। এ বাড়ির কথা জেনে আপনার কি কাজ? হ্যাঁ, তবে একটা কথা জেনে নিন, এ বাড়িতে অনেক পাপ, হ্যাঁ গো, অনেক পাপ জমি আছে। আর আর বাবু চলে গেলে কি যে হবে ভাবতে পারছি না। যাক যাক, গিয়ে আপনার ওই থাকার ঘর পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, চলেন সেই ঘরে, ওই বাবুর পাশের ঘরেই। তাতে আপনার ওই দেখভালের সুবিধে হবে। নেন চলেন। ওরা দুজনে পাশের ঘরে চলে এলো। এ ঘরটাও বেশ বড় সড়ো। এ ঘরেও খাট পালঙ্ক আছে, মাথার ওপর ফ্যান আছে, কিন্তু সব কিছুরই ভগ্ন দশা। একটা আরাম কেদারাও রয়েছে। দীনবন্ধু গিয়ে আরাম কেদারায় বসল। তার মাথায় অনেক চিন্তা ঘুরছিল, কিন্তু বেশ বুঝতে পারছিল যে রঘু লোকটা সব কিছু জেনেও কিছু বলবে না।
যাই, আপনার ওই দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখি। আর হ্যাঁ, এই ঘরের সঙ্গে কল ঘরেরও ব্যবস্থা আছে। ওই যে দেখছেন ডান দিকে একটা ছোট্ট দরজা, ওর ভেতরেই স্নানঘর। আপনি একটু পরিষ্কার হয়ে নিন। হ্যাঁ, আমি আমি একটু চায়ের ব্যবস্থা করি। রাজনারায়ণবাবুর এক নাতনির কথা শুনেছিলাম, তাকে তো দেখতে পেলাম না। আছেন ওনার ঘরে, এখন হয়তো ওই পল্টুবাবুর সঙ্গে কথাবার্তা বলতেছেন। রঘু চলে যায়। দীনবন্ধু আরামকেদারায় শরীরটা এলিয়ে দিয়ে ভাবতে লাগলো, লোকটা বলে গেল যে লাহাবাড়িতে পাপ লুকিয়ে রয়েছে। পাপ? কি পাপ? কিসের পাপ? দীনবন্ধু যেন একটা গোলক ধাঁধার চক করে পড়ে গেছে। এই ভর দুপুরেই বন্যা আর পল্টু আসর সাজিয়ে বসেছে। এ ঘরটা চৌকো রেলিংয়ের ঘেরা বারান্দার ঠিক উল্টো দিকের ঘরটা। রংচটা ঘর, কিন্তু ঘরটা বেশ বড়, তবে সর্বত্রই শ্রীহীন। দরজা জানলা বন্ধ করে দেওয়ার ফলে ঘরের চারিদিকে চাপ চাপ অন্ধকার। একটা নিয়নবাতি জ্বলছে বটে, তবে সেটার আলো শুধু গোল পাথরের টেবিলটার উপরেই পড়ছে। ঘরের আসবাব বলতে একটা খাট বিছানা, শ্বেত পাথরের টেবিল আর দুটো সাবেকি কাঠের চেয়ার, আর রয়েছে মাথার ওপরে একটা সিলিং ফ্যান। বন্যা ঘোষ রাজনারায়ণ লাহার মেয়ের মেয়ে। গায়ের রংটা উজ্জ্বল শ্যামবর্ণ হলেও চালচলনে একেবারে মড। মাথায় বয়স্কার চুল, বড় লাল রঙের টি শার্ট, পরনে টাইট জিন্স প্যান্ট আর চোখে পাওয়ারলেস রূপলি ফ্রেমের শৌখিন চশমা। নজর কাড়া না হলেও দেখতে শুনতে মন্দ নয় গোছের মুখশ্রী। তবে তার প্রধান অস্ত্র দুটি: যৌবন ঠাসা শরীর আর মুখ ভরা কুবাক্য, যেগুলো অনেক সময় অশ্রুতিকর। কারোর প্রতি তার কোনো সমীহ ভাব নেই, এক কথায় চূড়ান্ত মড। হাতে দামি অ্যান্ড্রয়েড স্মার্টফোন। টেবিলের একদিকে বন্যা আর অন্যদিকে পল্টু। ঘরের গুমট ভাবটা আরও গুমট করেছে ওদের দুজনের সম্মিলিত ধূমপানের জটা জালে। সিগারেটে একটা টান দিয়ে জিভের কারমুলিতে বেশ কয়েকটা ধূম্রগোলক ছাড়তে ছাড়তে বন্যা বলল, এই মালটাকে আবার কোথা থেকে ধরে নিয়ে এলে পল্টু? পেয়ালার চুমুক দিতে দিতে পল্টু বলল, আমাদের পাশের পাড়ায় থাকে, একটু বোকাশোকা ধরনের, তবে ফিজিওটা ভালোই করে। বুঝলাম, তো ওকে কেন আনা হয়েছে সেটা কি ও জানে? একটু তো আভাস দিতেই হবে, নইলে ঘরবাড়ি ছেড়ে চলে আসবে কেন? দীনবন্ধুকে বিশ্বাস করা যায়? এই তো মাত্র 6 মাস আগে আমাদের কত টাকার মাল সাপ্লাই করেছে জানো? সেটাই করছিল যখন সেটাই করতো, আবার এখানে ভেরালে কেন? এ বাড়ির ব্যাপারে কিছু জানে? বললাম না, একটা মোটা অঙ্কের টোপ দিতে হবে, সেটাই দিয়েছি। টোপটা কি? না, লুকোনো চকের ধনটা ঠিক কোথায় আছে সেটার সন্ধান পেতে হবে। তুমি আমি সেটা পাচ্ছি না আর ও পেয়ে যাবে? এত এলেমদার বলে মনে হয়ে গেল? ওর থেরাপির গুণে বুড়ো যদি ওকে কোনো মতে জানায় যে মালটা কোথায় আছে, তাহলে তো কেল্লা ফতে। বচন আর মিষ্টি সেবা, গায়ের জোরে যেটা হয় না, মিষ্টি ঢালা কথায় চিড়ে ভেজে। ওর পার্সেন্টেজ 50-50। ওই 4 অক্ষরের বোকাটিকে 50-50? তোমার মতো ক্যালানে কার্তিক না আমি খুব কমই দেখেছি। টোপ যখন দেব তখন একটু বড় মাপের টোপ দেব বাবা, নইলে বোয়াল মাছ টোপ গিলবে কেন? আর সত্যি যদি সন্ধান পেয়ে যায়, দেবে 50%? তুমি মায়েরি দিন দিন মানে খিস্তি চলে আসছে মুখে, কেলানে হয়ে যাচ্ছ। একদিন ধরে লাইনে আছো, প্রচুর 2 নম্বরই নোট চালান তোমার হাত দিয়েও হয়েছে। গত 6 মাসে প্রায় 10 লাখ টাকার নকল ভেটকি ওর হাত দিয়েও চালান হয়েছে। তুমি বখরা পেয়েছো লাভের 50, আর ওকে ঠেকিয়েছি 1000 টাকা থেকে শুরু করে লাস্ট দামড়ি থেকে 5000। তাহলে ওই কাজেই তো রাখতে পারতে। না গো না, ফেউ লেগে গেছে। খবর আছে তোমার পিছনেও ফেউ লেগেছে, তাই জন্য দুজনকেই উঠিয়ে নিয়েছে। তাহলে চলবে কি করে? ভাবছি বাইরের কাজ কিছুদিন বন্ধ করতে হবে। মানে? মানেটা কি ডার্লিং তোমাকে খোলসা করে বলতে হবে? ন্যাকামি না করে সোজা কথা বলো, তোমার এখন টার্গেটটা কি? তুমি। ফের ফালতু বকে? পূর্বপুরুষের কোনো এক দাদু এ বাড়ির কোনো এক খুপড়িতে সোনার ডিম পেড়ে রেখে গেছে বাবা, সেটা তো উদ্ধার করতেই হবে। তুমি এখনো বিশ্বাস করো এই বাড়িতে জকের ধন লুকোনো আছে? তুমিও বিশ্বাস করো চাঁদু,
নইলে এই ভূতের বাড়িতে এসে আস্তানা গেড়তে না। বিশ্বাসটা এখন ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। কেউ একজন একটা আষাঢ়ে গল্প ফেঁদে লোককে মিসগাইড করার চেষ্টা করছিল। আষাঢ়ে গল্প ফেঁদে কার কি লাভ? আছে আছে, এইরকম একটা রিউমার জাগিয়ে রাখলে এই পোড়ো বাড়িও ভালো দামে বিক্রি হবে। আমি তো আর এই বুড়োর সেবা শুশ্রূষা করার জন্য এ বাড়িতে গেড়ে বসতে আসিনি। বন্ধুদার চোখ এড়িয়ে আমি তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু লবডঙ্কা। আচ্ছা, তুমি গল্পটা কার মুখে শুনেছ? আমার মায়ের মুখে। তা ওরা চেষ্টা করেননি কেন? আসলে আমার মায়ের এ বাড়িতে ঢোকার হুকুম ছিল না। মা নিজের পছন্দের ছেলেকেই বিয়ে করেছিল, যেটা রাজনারায়ণ লাহা মেনে নিতে পারেননি। ন্যাকা, একজন অ্যাডাল্ট মহিলা নিজের ইচ্ছের পাত্রকে বিয়ে করতে পারে না? বন্যা খানিকক্ষণ নীরবে সিপ করে যেতে লাগলো। তাকাতে দেয় পল্টু। পল্টু বলে যে, অমন চুপ করে গেলে কেন? আমার বাবা লোকটা খুবই খারাপ ছিল। দাদু বোধহয় বাবাকে অন্যভাবে চিনত। অন্যভাবে মানে? বাবা ছিল হেব্বি মাগিবাজ লোক। বাবাকে দেখতে শুনতে বেশ সুপুরুষ। আমার বাবার রূপ আর ঠাঁটবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিল। কিন্তু পরে জানা গেছে বাবা মদ খেত, রেস খেলতো, আর বেশ্যাপাড়ায় নিজের একটা বাঁধা মাগিও ছিল। বিয়ের পরেও রোগগুলো কাটেনি। এ নিয়ে বাবা আর মায়ের মধ্যে রেগুলার তুলকালাম লেগেই থাকতো। মাও বাড়িতে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু দাদু জায়গা দেয়নি। এত বড় বাড়ি থাকতেও জায়গা দেয়নি? কেন দেবে? মায়ের মুখের ওপর দাদু তো বলেই দিয়েছিল। আমি জানতাম জ্যোতিপ্রকাশ খুব খারাপ ছেলে, তিনময়েই অ্যাডিক্টেড। সেই জন্যই তোমাদের বিয়েতে আমার আপত্তি ছিল। আমার কথা না শুনে বিয়ে করেছো, এখন পস্তাও। এরপর আমার মাও এ বাড়িতে কোনোদিন ফিরে আসেনি। ইতিমধ্যে আমার বাবাও মারা যায়, কিন্তু রহস্যময় মৃত্যু। কেউ কেউ বলে বাবা নাকি খুন হয়ে গিয়েছিল। বেশ্যাপাড়া রাস্তায় ওর রক্তাক্ত বডি পাওয়া যায়। এ নিয়ে কোনো থানা পুলিশ হয়নি? মোটা উকিল লাগাতে অনেক টাকার দরকার হয়। মায়ের সে টাকা ছিল না। সে কেস ধামাচাপা পড়ে গেছে। মাও আর বেশি দিন বাঁচেনি, বোধহয় সুইসাইড করেছিল। তবে মরার আগে সেদিনও সন্ধ্যাবেলা মা একটা কথা বলেছিল, আমার দাদুর নাকি অনেক টাকা, পূর্বপুরুষের টাকা, কিন্তু সেটা কোথাও লুকোনো আছে, যেটা দাদুও জানে না। সবচেয়ে ইন্টারেস্টিং কি জানো? দাদুর কাছে কোনো এক ডায়েরিতে নাকি দুর্বোধ্য ভাষায় লেখাও রয়েছে একটা চিরকুটে তেনার সম্পত্তির হদিশ। কাগজটা কোথায়? জানি না, কেউই জানে না। অনেক সোনার মোহর, সোনার গহনা, হিরে, মণিমুক্তার, অনেক নগদ টাকা। কোনো রকমে যদি একবার সে কাগজটা পাওয়া যেত। বাবা, তুমি আবার কবে থেকে ফেলু মিত্তির হয়ে গেলে গো? ধাঁধার সমাধান করে কি যখের ধন উদ্ধার করে নেবে? আরও কি জানো, সেই লুকোনো টাকার কথা ছেড়ে দিচ্ছি, কারণ এই কারেন্সি নোটের এখন আর কোনো দামই নেই। কিন্তু দাদুর মেয়ে হওয়া সত্ত্বেও এ বাড়িতে কানাকড়ির অংশও আমার ভাগ্যে জুটবে না, এটা তো মানা যায় না। কেন? আর কোনো ওয়ারিশ আছে নাকি? ওয়ারিশ? লাহাদের বংশের অতীত বড় ভয়ঙ্কর। একদিনে বাড়ি গমগম করত। আমার দিদিমা ছিলেন পরম সুন্দরী মহিলা। দিদিমার 2 ছেলে মেয়ে, আমার মামা আর আমার মা। সেই মামাটি কোথায়? শুনেছি উনি ইংল্যান্ডে সেটেলড। মেম বিয়ে করে সেখানেই সেট করে গেছেন। সম্পত্তির ওপর মামার তেমন কোনো লোভ ছিল বলে তো আমি শুনিনি। আর আর দিদিমা মৃন্ময়ী লাহা। দাদুর অত্যাচারে একদিন দাদুর ব্যবসায় ম্যানেজার সুধন্য সেনের সঙ্গে বাড়ি ছেড়ে চম্পট। আর সেটাও হয়েছে দাদুর কারণে। দাদু আমার বাবাকে লুচ্চা বলতো না, ওই যে বুড়োটা আজ পঙ্গু হয়ে শুয়ে আছে, ওটি আমার বাবার থেকেও 1 বান্ডিল বেশি সরেস। ছেলে মেয়ে আর নিজের স্ত্রীকে হারাবার পর দাদু একেবারেই পাল্টি গিয়েছিল। ব্যবসার টাকা রোজগার ছাড়া বোধহয় আর কোনো নেশাই ছিল না। বোধহয় সুস্থ জীবন গড়তে চেয়েছিল, কিন্তু ততদিনে সবই শেষ। তোমার দাদুর কিসের ব্যবসা করতেন, এখন করেন না। কাঠের ব্যবসা। কাঠের দাম এখন সোনার দামের মতো, কিন্তু সে ব্যবসাতেও আর নিজের এখন হাত নেই, বেহাত হয়ে গেছে। কার হাতে গেছে জানো? কার হাতে? আমার দিদিমার যে ম্যানেজারের হাত ধরে চম্পট দিয়েছিল, সেই ম্যানেজার সুধন্য সেনের গব্বায়। তোমার দাদু কোনো স্টেপ নেয়নি? অতি বড় চালাকও অনেক সময় ভুল কাজ করে ফেলে। দিদিমাকে দাদু ভাবতো অবলা নারী, একান্তই গৃহবধূ। মায়ের মুখে শুনেছি মৃন্ময়ী দেবী নাকি সত্যিই একদিন অবলা গৃহবধূই ছিলেন। তাই দাদামশাই ব্যবসাটা রেখে দিয়েছিলেন শ্রীমতী মৃন্ময়ী লাহার নামে। সেটাও হয়তো কোনো আইনি কারণে। তবে ঘুণাক্ষরেও বোঝেননি যে তার সতীলক্ষ্মী বউ একান্ত অলক্ষ্মীর মতো ঝামা ঘষে দিয়ে কেটে পড়বে। আশ্চর্য, তোমার দাদু এখানে এত নীরব কেন, এটাই তো ভাবাচ্ছে। তুমি ভাবো বসে বসে।
আমারও সব ব্যবসায় কোনো ইন্টারেস্ট নেই। আমার চাই নগদ টাকা। আর মহিলা যা করেছিলেন আমি বলবো ঠিক করেছেন। মহিলার সাহস ছিল, ওই বুড়ো ভামটাকে উচিত শিক্ষাই দিয়েছে। বুড়ো লাহার এখন একমাত্র সম্বল ওই খণ্ডহর আর লুকানো সম্পদ, আর কিছু ব্যাংক ব্যালেন্স। হ্যাঁ তাই, কিন্তু আমার একটাই ভয়, বুড়োটা ক্যান্সারে ভুগছে, যে কোনো দিন টেসে যেতে পারে। তাই আমাদের হাতে কিন্তু কোনো সময় নেই। তোমার বন্ধু কি পারবে কিছু করতে? দেখি এ ব্যাটার কত এলেম। তবে আর একটা বাঁশ আছে, প্রভুভক্ত রঘু। ব্যাটার ওপর সব দিক থেকে নজর রাখতে হবে। পল্টু আর কিছু বলে না, এক মনে গ্লাসে চুমুক দিতে থাকে। দীনবন্ধু দেখতে যতই সাদাসিধে মাপের ছেলে হোক, ওর মুখের মধ্যে একটা অনাবিল সারল্য ভেসে থাকে। নিপাট ভালো মানুষের মতোই চুল আঁচড়ায়, মুখটা শিশুর মতো পবিত্র, সাজসজ্জায় অতি সাধারণ। রাজনারায়ণের দীনবন্ধুকে খুবই পছন্দ হয়েছিল। দীনবন্ধু দরদি হাতের মোলায়েম ছোঁয়ায় রাজনারায়ণ বড় আরাম বোধ করেন। এমনকি দীনবন্ধু বুড়ো কর্তার ওষুধপত্র সময় মতোও খাইয়ে দেয়। একটু ভালো বা সুস্থ থাকলে রাজনারায়ণের সঙ্গে কথা বলে। কথাবার্তায় সেই জড়ানো ব্যাপারটা এখন অনেকটা কমেছে। রাজনারায়ণ আকারে ইঙ্গিতে ছোট ছোট কাটা কাটা ভাষায় তার জীবনের অনেক কিছুই দীনবন্ধুর কাছে প্রকাশ করেছেন, কিন্তু ধুরন্ধর লোক, আসল ব্যাপারে কিছুই বলেননি। কেবল একদিন বলেছিলেন, আমি জানি দুটো শকুনি ওত পেতে রয়েছে, কি করে আমার লুকোনো সম্পদ ছৌ মেরে নিয়ে যাবে আর কি। পারবে না। আমরা 2-3 পুরুষ চেষ্টা করেও কোনো হদিশ পাইনি। যদি কেউ ওই বাড়ি ভেঙে দরমুশ করে নতুন করে কোনো বাড়ি বানায়, সেদিন হয়তো হদিশ পেতে পারবো। আমার পূর্বপুরুষের লুকোনো সম্পদ কোথায় আছে তা পেতে পারবো সেই দিন। ভাঙতেই বা যাবে কেন দাদু? আপনি তো আর বাড়িটা বিক্রি করছেন না। বলা যায় না, বিক্রি করে দিতেও পারি। কয়েকটা প্রমোটার তো ছিনে জোঁকের মতন একেবারে লেগে রয়েছে কেনার জন্য। তাহলে দাদু তাই করে দিন। আপনার খুব খারাপ লাগবে শুনতে, তবু আমি বলছি, আপনি যতদিন বেঁচে আছেন আমি আপনাকে ব্যথা বেদনা থেকে রিলিফ দেওয়ার চেষ্টা করব, কিন্তু জানি আমার রাজব্যাধি, আর বেশি দিনে পৃথিবীতে আমার আর থাকা হবে না। তাই মনে মনে ভাবি যাওয়ার আগে কিছু বিলি ব্যবস্থা করে দিয়ে তারপর যাব। তবে বাড়ির কেউ পাবে না, ওটা আমি রামকৃষ্ণ মিশনে বা মাদার টেরেসার সোসাইটিতে দিয়ে যাব। তারা নিজেদের মতো করে এখানে একটা সেবা প্রতিষ্ঠান করবে, মানুষের উপকারে লাগবে। জীবনে আমি অনেক পাপ করেছি, যদি এতে কোনো প্রায়শ্চিত্ত হয় আর কি। আচ্ছা দীনবন্ধু, তুমি একদিন বলেছিলে না কিছু টাকা পেলে একটা মেডিকেল শপ তুমি কিনতে পারবে? হ্যাঁ, কিছু সেলামির টাকা, সেও তো আর কম টাকা না, কোথায় পাবো? তুমি যদি আমার সঙ্গে থাকো, আমার সেবা শুশ্রূষা করো, তাহলে যাওয়ার আগে আমি তোমায় আর রঘুকে যতটা পারবো দিয়ে যাব। কিন্তু সে আর কতটুকু, আসল সম্পদ তো কালের গর্ভে, কেউ আর হদিশই পাবে না, কেউ না। কিন্তু দাদু, আপনার সম্পদের সিংহভাগ যদি লোকচক্ষুর অন্তরালে থেকে যায়, তা দিয়ে তো আর কারোর কোনো উপকার হবে না। আর আপনি চলে গেলে বুঝতেই পারছেন, আর কেউ যদি সেসব উদ্ধার করতে না পারে, তাহলে সেটা তো মাটিতেই মিশে একদিন ফসিল হয়ে যাবে, কারোর তো কোনো উপকারেই আসবে না। সেই অঢেল সম্পত্তি কাকে দিয়ে যাব? সবাই তো বেঈমান, অর্থপিশাচ। তার হদিশ পেলে আগে তারা আমাকেই মেরে দেবে, বুঝলে? আরে তা কেন, আপনি সরকারের হাতে তুলে দিন, অন্তত অপব্যয় হবে না। রাজনারায়ণ কিছুক্ষণ চুপ করে থাকেন, একটু হাঁপাচ্ছিলেন। আচ্ছা আচ্ছা, থাক দাদু, আপনাকে আর কোনো কথা বলতে হবে না, আপনি নিজেই ভাবুন কি করবেন। বলে রাজনারায়ণ সেদিনের মতো আর কিছুই বললেন না। আজকাল রাজনারায়ণ বেশি খেতেও পারেন না, সোজা হয়ে বসতেও পারেন না। দীনবন্ধু উঠে গিয়ে ভালো করে হাত দুটো ধুয়ে এসে বলল, দাদু, আপনাকে বালিশে ঠেস দিয়ে বসিয়ে দিচ্ছি, পারবেন একটু মনের জোর আনুন, বসতে পারবেন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। তুমি খাইয়ে দেবে? হ্যাঁ, অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে।
বেশ, হ্যাঁ, শেষ জীবনটা তোমার হাতের অন্ন বোধহয় আমার প্রাপ্য ছিল। দাও, খাবো, দাও। কিরে দিনু, হুম, বুড়োটাকে তো বেশ পটিয়ে নিয়েছিস মনে হচ্ছে। সেদিন দেখলুম দুজনে বেশ খোশ গল্পে মেতে আছিস। তা আসল জিনিসটা বাগে আনতে আর কতদিন? একটা কাগজে সাংকেতিক ভাষায় উনি লিখে রেখেছেন ওর পূর্বপুরুষদের সম্পত্তি কোথায় থাকতে পারে। আরে সেসব আমি জানি, কাগজটা কোথায় হাতে এলো? এতই সহজ। এসব ব্যাপারে ভদ্রলোক খুবই সজাগ, তবে আমার ব্যবহারে উনি খুবই সন্তুষ্ট। তবে আর কি, 70% তো মেরেই এনেছিস। আরে ওই 30%টাই তো আসল সমস্যা। একটু আগেই বন্যা এসে ঢুকেছিল। এতক্ষণ ও চেয়ারের একদিকে বসেছিল। হঠাৎ ও বলে উঠল, সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে 70% যদি এগিয়ে থাকেন তাহলে বাকিটাও হয়ে যাবে। দীনবন্ধু এই প্রথম বন্যাকে দেখল। দেখেই ওর মনে হলো যে বন্যা খুব একটা সুবিধের মেয়ে হবে না। বন্যার কথায় কোনো উত্তর না দিয়ে ও পল্টুকে বলল, আভাসে ইঙ্গিতে লাহাবাবুর কথা শুনে আমার মনে হয়েছে যে এই সাংকেতিক লেখাটা, মানে আদপেই ওটা যদি থেকে থাকে, তাহলে সেটার ব্যাখ্যা সম্ভবত লাহাবাবুর কাছেও নেই। সে কি? আরে হ্যাঁ রে পল্টু, খুব মন দিয়ে ভাব। সত্যিই যদি লাহাবাবু ওই সাংকেতিক লেখার মর্ম উদ্ধার করতে পারতেন, মুখে যাই বলুন, সম্পত্তি এতদিনে উনি উদ্ধার করে কোথাও না কোথাও ডিফিকাল্ট জায়গায় লুকিয়ে রাখতেনই, অথবা অন্যভাবে টাকাটা সরিয়ে দিতেন। এতদিন এভাবে ফেলে রাখতেন না। আরও একটা কথা বলি পল্টু, তুই কিন্তু কোনো পিকচারেই নেই, কিন্তু বন্যা দেবী ওর সম্পর্কে নাতনি। পরিবারের সূত্রে ওনার একটা ক্লেম করবার জায়গা রয়েছে, কিন্তু লাহাবাবু বোধহয় বন্যা দেবীকে পছন্দ করেন না। তাহলে একদিনের সাংকেতিক লেখাটা ওনার হাতে চলেই আসতো। এসব আমরা জানি, আপনি শুধু মালটা কবজা করুন, তারপর আমরা বুঝে নেব। ঠিক আছে, পল্টু আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আমি সেটা চেষ্টা করব। কিন্তুটা কি? না, কিছু না। তবে ভদ্রলোকের আয়ু আর এমনিতেই বেশি নয়। আপনারা যদি মনে করেন যে মিস্টার লাহাকে সরিয়ে দেবেন, তাতে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না। ওনার সলিসিটার ওনার সঙ্গে প্রায়ই দেখা করেন। একটা উইলও সম্ভবত করেছেন, সেখানে যে কি আছে তা আমি জানি না। আপনাকে এত কিছু ভাবতে হবে না, আপনি আপনার কাজটা করুন, তারপরের ব্যাপারটা আমি বুঝে নেব। ঠিক আছে, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। কিন্তু এর পরের ঘটনা যে এতটা দুম করে ঘটে যাবে সেটা কেউই বুঝতে পারেনি। একদিন সন্ধ্যাবেলা ফিজিও পর্ব সারা হয়ে যাওয়ার পর দীনবন্ধু লাহাবাবুকে খানিকটা নিদ্রিত অবস্থায় আসেন ভেবে উঠে আসছিল। হঠাৎ রাজনারায়ণবাবু ক্ষীণকণ্ঠে ডাকলেন, দীনবন্ধু, চলে যাচ্ছ নাকি? হ্যাঁ স্যার, আজ আর নয়। এদিকে এসো। দীনবন্ধু গিয়ে সামনের চেয়ারে বসল। বলুন স্যার। আচ্ছা, তুমি যদি হঠাৎ অনেকটা টাকা পেয়ে যাও, কি করবে? সেরকম আশা আমি করি না স্যার। আরে ধরোই না পেলে কি করবে? আগেও তো আপনাকে বলেছি দাদু, আমার সংসারে অনেক বাঁধন, চেষ্টা করব সংসারটাকে বাঁচাতে। মিটিমিটি হেসে বালিশের নিচ থেকে একটা হলদে হয়ে যাওয়া কাগজ বার করলেন। খানিকক্ষণ সেটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকার পর বললেন, আমার কোনো এক পূর্বপুরুষ একটা ধাঁধা তৈরি করে গিয়েছিলেন। অধস্তন পুরুষদের নাকের ডগায় খুঁড়োর কলটা ঝুলিয়ে দিয়ে গেছেন আর কি। আমি চেষ্টা করেছি, আমার বাবা, তার বাবাও চেষ্টা করেও খুঁড়োর কলের ওই নাগাল পায়নি। পেলে হয়তো সোনায় দানায় রাজার সম্পদ আসতো। আসেনি, সবটাই ফক্কা। অতি সহজ ভাষায় একটি সমাধান সূত্র, কিন্তু আমরা কিছু বুঝে উঠতে পারিনি। দেখো তো, এই ছেলে মানুষের কবিতার মর্মোদ্ধার করতে পারো কিনা। কাপা কাপা হাতে দীনবন্ধু কাগজটা হাতে নিল। অনেক দিনের পুরনো কাগজ, হলদে হয়ে গেছে। দীনবন্ধু 2-3 বার পড়ল বটে, কিন্তু মর্মোদ্ধার বহুদূর অস্ত। ছড়াটা এই রকম: চালবাজি ডিগবাজি, রবিদাস মহাপাজি, থাকে তবে একান্তে, মন ভারী তারই অজান্তে, আছে কত লুকোচুরি, ছেলে খেলা নয় জোচ্চুরি, কাজল কালো নয় কলঙ্ক টিকা,
লোভেই মরবি ওরে বোকা। পান থেকে চুন খসা, থম মেরে থামে বসা। রবি মামা দেয় হামা, ঘোরাঘুরি এবার থামা। রামলক্ষণের মাথা ব্যথা বাদ হয়েছে আসল কথা। মন্দ লোকে মন্দ নয়, ডাইনি বুড়ি সজাগ রয়। নেয়াপতি ভুড়ি তার আলিবাবার নামই আয়। ছেড়ে দেমা কেঁদে বাঁচি রবিদাসের পাচ্ছে হাঁচি। তবুও করে যা চেষ্টা, নগদা পাবি শেষটা। দীনবন্ধু বেশ কয়েকবার পড়ল ছড়াটা, তারপর বলল, এ তো দেখছি কোনো মানেই নেই ছড়াটার। তবে শেষের দু লাইনে স্পষ্ট বলে দিয়েছে যে করে যা চেষ্টা, নগদা পাবি শেষটা। হ্যাঁ, ছড়াটার কোনো মাথা মুন্ডু নেই, কিন্তু ঠাকুরদা বলেছিলেন হেলা ফেলা করিস না, বুঝতে পারলে গুপ্তধনের হদিশ মিলতে পারে। আচ্ছা, আপনি নিশ্চয়ই কিছু বুঝেছেন। লবডঙ্কা। ছড়াটা কি আমি লিখে নিতে পারি দাদু, কিংবা মোবাইলে যদি ছড়াটার ছবি তুলে নিই? ছবি নিতে পারো, তবে রেজাল্ট অষ্টরম্ভা। আমার আগের 3 পুরুষ পারেনি। ছড়াটার ছবি নিল দীনবন্ধু, তারপর এসে বসল নিজের ঘরে। আজ রাত পর্যন্ত শুধু মাথা ঘামানোই সার হলো। একবার ভাবলো এই গুপ্তধনের আশায় বসে রয়েছে পল্টু আর বন্যা। হাসল দীনবন্ধু। পাকা মাথা রাজনারায়ণ বা তার উদ্ধতন 3 পুরুষ যা পারেনি, সেখানে পল্টু আর বন্যা। আসলে রাজনারায়ণ নিজেও চেষ্টা করে পারেননি, তাই ছড়াটা দিয়েছেন ওর হাতে। কিন্তু সত্যিই কি রাজনারায়ণ তাকে বিশ্বাস করেন? না, করেন না। ছড়াটা তাকে দেওয়ার একমাত্র উদ্দেশ্য, যেটা সে পারেনি, সেটা ট্রাই করাচ্ছেন দীনবন্ধুকে দিয়ে। যদি সে গূঢ় অর্থটুকু আবিষ্কার করতে পারে, তাহলে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাবে এই সব মানুষেরা। শেষ বয়সে এসেও ক্যান্সার পেশেন্ট হওয়া সত্ত্বেও অর্থের মায়ার ত্যাগ করতে পারেননি। এদের রক্তের মধ্যেই রয়েছে আরও চাই। আলটিমেটলি মুখে যতই ভালো ব্যবহার করুক না কেন, রক্তের মধ্যে বুর্জোয়া মনোভাবের মানুষ। সম্পত্তি সত্যি কিছু আছে কিনা সেটা উনিও জানেন না, আর বন্যাও জানে না। তারা একটা পারিবারিক মিথের পেছনে ছুটছে। শেষ পর্যন্ত সে সবকিছু ঠিক করে নিল যে পল্টুর কাছে সবকিছু বলা দরকার। তবে ওরা কতটা কি খাজানার সন্ধান পাবে, সেটা কিন্তু শুধু কল্পনা মাত্র। তবুও সে পরদিনই গেল বন্যার ঘরে। পল্টুকে ওখানেই পাওয়া গেল। সাত সকালে পল্টু বিয়ার নিয়ে বসেছিল। কি রে দিনু, আজ এত সকাল সকাল জখের থনের কোনো হিল্লে করতে পারলি? খাজানার সন্ধান পাইনি, তবে মাথা মুন্ডহীন ছড়া পেয়েছি। ওটার মধ্যেই নাকি বলা আছে যে খাজানা কোথায়। গুড, ভেরি গুড। কোথায় সেই ছড়াটা? হ্যাঁ, এই নে দেখ, আমার মোবাইলেই তোলা আছে। তবে কোনো লাভটাভ হবে বলে তো মনে হচ্ছে না। এদের নিদেন পক্ষে 2-3 পুরুষ সারা জীবনের চেষ্টা করেও হদিশ পায়নি। বন্যা ছুটে এসে পল্টুর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ডুবে গেল ধাঁধার ছড়ায়। কিছুক্ষণ পর বন্যা বলল, কেলানে কার্তিক, সালা ঝাড়জ কবিতা, স্রেফ ধোকাবাজি, বোগাস। হুম, ওইভাবে উড়িয়ে দিও না বন্যা। দাও, আমাকে দাও, আমি চেষ্টা করি। বিয়ারে চুমুক দিতে দিতে পল্টু ডুব দিল মোবাইল স্ক্রিনে। 4-5টা সিগারেট উড়িয়েও কোনো কুল কিনারা পেল না। একসময় বলল, জানো বন্যা, তোমার দাদুর পূর্বপুরুষ যিনি এই ছড়াটা বানিয়েছিলেন, তিনি একটি বিটলে নাম্বার 1। ইয়েস, কোনো শালাই চেষ্টা করে পারেনি, তাই দিনুকে দিয়েছে। ও যদি সত্যি সলভ করতে পারতো, হয়তো কিছু টাকা দিনুর হাতে ধরিয়ে নিয়ে সম্পূর্ণ মালটাই ছেড়ে দিত। শোন দিনু, তুই যদি হদিশ পাস, বুড়োটাকে কোনো কিছু জানাবি না। তারপর এক রাতের অন্ধকারে মাল করে নিয়ে আমরা ভেগে যাব। তখন আর তোর চাকরি টাকরির কোনো দরকার পড়বে না। সত্যি যদি এই গুপ্তধনের সন্ধান থাকে এই বাড়িতে, আর আমরা যদি তার সন্ধান পাই, তাহলে কিন্তু তোর প্রমিসটা ভুলে যাবি না। প্রমিস? কিসের প্রমিস? প্রমিসটা কি দিনুবাবু? তোমার বাবুকেই জিজ্ঞাসা করে নাও। সে তো জিজ্ঞেস করবই, কিন্তু তোমার মুখ থেকে শুনতে চাইছি। তুই কিছু জানাসনি পল্টু? না, মানে হ্যাঁ, মানে ওই বলছি তো, 50-50। মায়েরই নাকি? এ হচ্ছে আমাদের বংশের সম্পত্তি, কোথাকার কে হরিতা শেষে অর্ধেক ভাগ নিয়ে যাবে চালাকি? মেয়েটার ঔদ্ধত্য আর গা জ্বালানো কথাবার্তা দীনবন্ধুর একেবারেই ভালো লাগেনি।
বন্যার সঙ্গে কোনোদিনও কোনো কথাবার্তাও বলেনি, কিন্তু আজ যা না বলে থাকতে পারল না। বলল, ম্যাডাম, আপনাকে তো রাজনারায়ণবাবু কোনোদিনও দুচক্ষে দেখতে পারেননি। আপনি এ বাড়িতে থাকুন উনি এটাও চান না, এমনকি রঘুরও আপনাকে পছন্দ নয়। কি করে আশা করেন যে লাহাবাবু আপনাকে তার সম্পত্তি দেবেন? ওর বাবা দেবে। মানে? দেশ থেকে কি আইন কানুন উঠে গেছে? আমি ওনার একমাত্র মেয়ে। আমার লেজিটেন্ট ক্লেইম আছে। আফটার ডিমাইজ অফ রাজনারায়ণ লাহা এই সব কিছু সম্পত্তির মালিক আমি। তাই? তাহলে সেই আশাতেই থাকুন। দেখুন কতটা কি পান। এই পল্টু, আমি যাচ্ছি। দেখ তোরা ধাঁধাটা সলভ করতে পারিস কিনা। আর আমাকে বাদ দেওয়ার কিন্তু চেষ্টা করিস না, তাহলে খেলাটা কিন্তু আবার অন্যদিকে ঘুরে যাবে। আরও একটা জিনিস তোদেরকে জানিয়ে রাখি, লাহাবাবুর কিন্তু অন্য একটা প্ল্যানও আছে এই ভাঙাচোরা বিশাল বাড়িটা নিয়ে। ভেবে দেখিস সবটা দিক। তুমি আস্ত একটা হাতা খেলানে, খুব বাজে স্বভাব তোমার। কখন কোথায় কাকে কি বলতে হয় কিচ্ছু শেখা হয়নি তোমার। হ্যাঁ, দিলে ওকে খেপিয়ে। দেখছো তো তোমার দাদুর গুড বুকে রয়েছে, ওর মাথায় বুদ্ধিশুদ্ধিও আছে, হয়তো দাদা ও সলভ করে ফেললো বলে। তখন অনেক কিছু করতে পারে, ও আমাদের জানতেই দিল না দাদার মানে। তাছাড়া ধরে একটা মোটা অঙ্ক ওর নামে করে দিল পুরো। তখন হয় উইল কিল হিম। ওই জন্যই বলছি তুমি একটা অশ্বডিম্ব। ওকে কিল করতে পারলে তুমি ধরা পড়বে, টাকা তো দূরহস্ত, হাত করা পড়বে তোমার হাতে। অতএব বি কুল। দিনুকে চটানো মোটেই ঠিক হবে না। কিছু না বলে বন্যা মুখ গোছ করে বসে রইল। প্রায় সপ্তাহখানেক রাজনারায়ণবাবুর থেরাপির সময়টুকু বাদ দিয়ে দীনবন্ধু হুমড়ি খেয়ে পড়ে রয়েছে মোবাইলের মুখ গুজে। অনেকবার আগাগোড়া পড়েছে, কিন্তু কোনো কিছুরই হদিশ পায়নি। আপাত দৃষ্টিতে ছড়াটির কোনো অর্থই নেই। সহজ সরল ভাষায় জটিলতা সৃষ্টি করা হয়েছে। প্রথম লাইন, চালবাজি ডিগবাজি রবিদাস মহাবাজি। কে এই রবিদাস? পূর্বপুরুষের কেউ, নাকি মিসগাইড করবার জন্য? হঠাৎ আবার এসে গেল রবি মামা দেয় হামা, রামলক্ষণের মাথা ব্যথা, আবার ডাইনি বুড়িও এসে গিয়েছে, আবার ছড়ার মধ্যে আলিবাবাও এসে গেছে। তার মানে আলিবাবার চিচিং ভাগ বলে অঢেল টাকা পেয়েছিল। আলিবাবার উল্লেখ কি তার জন্যই? আবার বলেছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। মানেটা কি চেষ্টা করাই বৃথা, কিছুই পাবি না? তাহলে শেষ লাইনে লিখেছে কেন? তবুও করে যা চেষ্টা, নগদা পাবি শেষটা। তার মানে পাওয়ার আশাও রয়েছে। দীনবন্ধু তাই মনে হলো। সব মুশকিল আসান তার পক্ষে সম্ভব নয়, আর পল্টু আর ওই চালিয়াত মেয়েটার পক্ষে তো কোনোভাবেই সম্ভব নয়। তাহলে একটা ধাঁধার কাছে তাদের হেরে যেতে হবে? আরে বাবা, গুপ্তধন পাওয়া যাক বা না যাক, ধাঁধার মানেটা তো খুঁজে বের করা দরকার। ভাবতে ভাবতে হঠাৎ ওর মনে পড়ল অসীমদার কথা। অসীমদা খুব চালাক চতুর লোক। দীনবন্ধু অনেকদিন ধরে লক্ষ্য করেছে যে অসীমদা খুব বুদ্ধিমান, তার সাধারণ জ্ঞানও অনেক বেশি। ও ঠিক করে নিল কাল যেমন করেই হোক অসীমদার সঙ্গে দেখা করতেই হবে। ওটাই হচ্ছে লাস্ট চান্স। বিছানায় শুয়ে অনেক কিছু ভাবতে ভাবতে একসময় ও ঘুমিয়েই পড়ল। ছড়াটা হাতে নিয়ে অসীমদা বেশ কয়েকবার আগাগোড়া পড়ল। ওর ভুরু কোচকাল। চশমা খুলে কাজটা ভালো করে মুছল, তারপর বলল, আমি ছড়াটা লিখে নিচ্ছি। আমার কাছে 2-4 দিন থাক, এটা একটু মাথা ঘামাতে হবে। দেখি কিছু বেরোয় কিনা। তা তোর ফিজিওর কাজ ঠিকমতো চলছে তো? হ্যাঁ অসীমদা, কিন্তু বাড়িতে দুবেলা ডিউটি দিতে হচ্ছে। অবশ্য দুপুর আর বিকেলটা পালা করে চালিয়ে যাচ্ছি। তবে জানো অসীমদা, এই লাহাবাড়িতে কাজ করে আমার খাওয়ার প্রবলেমটা মিটেছে। ওরা 4 বেলাই খাবার দেয়, আর মাস খাবার হলে বেশ ভালো টাকাই দেয়। তোমার শিক্ষার গুণে মোটামুটি বেশ ভালোই আছি। এইরকম একটা বিদঘুটে অসীমদার কাছে কিছুই লুকোনো যায় না, আর লুকোবেই বা কেন? এ পর্যন্ত সে তো কোনো অপরাধমূলক কাজ করেনি। এক এক করে পল্টুর সঙ্গে আলাপ, লাহাবাড়িতে এন্ট্রি পাওয়া সবকিছুই খুলে বলল। অসীমদা বললেন, তোর কি সত্যি ধারণা ওই খণ্ডহরের কোনো জায়গায় লুকোনো গুপ্তধন আছে? ঠিক জানি না অসীমদা, তবে পল্টু আর বন্যা তো বলে যে লাহাদের পূর্বপুরুষদের কিছু সম্পদ ও বাড়ির কোথাও না কোথাও যেন লুকিয়ে আছে। ধর তোর গুপ্তধন পেলি কি করবি?
দীনবন্ধু চুপ করে থাকে। বল, উত্তর দে। তুই তো বললি ও বাড়ির কর্তার শরীর ভালো নেই, তাই ক্যান্সার পেশেন্ট, যে কোনো সময় মারা যেতে পারেন। হ্যাঁ পারেন। দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছেন। দিনু মাথা নেড়ে সায় দেয়। বর্তমানে লাহা বাড়ির মালিক কে রে? রাজনারায়ণ লাহা। ওনার অবশ্য একটা ছেলে আছে, তিনি তো বিলেতে সেটেলড। সেখানে তো রাজার হালেই আছে, ফ্যামিলিও আছে, গাড়ি বাড়ি সবই আছে। তা সেও তো এসে সম্পত্তি ক্লেম করতে পারে। রাজনারায়ণ দাদু তো বলেন যে অনেকবার চিঠি লিখেও সে ছেলে ফিরবে না জানিয়ে দিয়েছে। তবে বাবা যতদিন বেঁচে আছেন বাবার খোঁজ খবর সব কিছুই রাখবে। কারণ? কারণটা আমি ঠিক জানি না, তবে ওদের পরিবারের একটা অতীত ইতিহাস রয়েছে, আর সেটা খুব একটা সুখদায়ক নয়। কিছু গণ্ডগোল আছে। শুনেছি মেয়ের লাইফটায় খুব গণ্ডগোল আছে, আর এই বন্যাই হচ্ছে সেই মেয়ের মেয়ে। অসীমদা বলল যে ওদের ফ্যামিলি হিস্ট্রিটা জানতে পারবি? টাফ কাজ, বন্যা কিছুতেই বলবে না। তবে হ্যাঁ বল, তবে এটা কি? একজন অতি পুরাতন ভৃত্য আছে যে লাহাদের খুব পেট। ও যদি কিছু জানতে পারে, ওর নাম রঘুনন্দন। ঠিক আছে, রঘুর সঙ্গে তোর কেমন সম্পর্ক? খারাপ নয় এটা বলতে পারি, তবে পল্টু আর বন্যার সম্পর্কে ওর খুব বিরূপ মনোভাব। ওটা কাজে লাগা আর রঘুর সঙ্গে ভাব জমা। তারপর আমার ক্যালিতে কুলোবে না। একজন ভালো ইনভেস্টিগেটরের সঙ্গে যোগাযোগ করতে হবে। পুলিশ পাত্তা দেবে না, কারণ পুলিশ যদি রসের গন্ধ পায় তোদের সবাইকে ফুটিয়ে দেবে। ও ছেড়ে দে, হ্যাঁ নাইবা বললাম। আচ্ছা ঠিক আছে, আমি রঘুদাকে ম্যানেজ করছি। আর তুমি ছড়াটা দেখো, যদি কিছু বেরোয়। চীনে জোকের মতো লেগে রয়েছে পল্টু। রোজই একবার করে দীনবন্ধুকে এসে খোঁচা দিয়ে যাচ্ছে। কিরে, আরে কিছু বার করতে টুরতে পারলি নাকি বল? কি আবার বের করব? তুইও যেখানে আমিও সেখানে। কেন, তোর বন্যা কি করছে? ও তো খুব লম্পঝম্প করছিল, পেরেছে কিছু? আদোস, ওর দ্বারা কিছু হবে না। ধুর। তবে আর কি, চেপে বসে থাক। তবে এটুকু বলতে পারি যে লাহা দাদুর শরীরের অবস্থা কিন্তু ভালো নয়। উনি যে কোনো দিনই চোখ বুঝতে পারেন। তবু শালা বুড়ো আমাদের কিচ্ছু বলবে না। উনি চলে গেলে কিন্তু পুরো বাড়িটাই প্রমোটারের হাতে চলে যাবে, আর নয়তো কোনো সেবা প্রতিষ্ঠানে দানপত্র হয়ে যাবে। ইচ্ছা করছে বুড়োটাকে মেরে জমের বাড়ি পাঠিয়ে দিই পঞ্চ। নিজের পায়ে কুড়ুল মারার ইচ্ছে হলে সেটাই করিস। সেই জন্যই তো হাত পা গুটিয়ে বসে আছি, না হলে এ শালা মুরগি কবে ডিম দেবে সেই আশায় হাত পা গুটিয়ে বসে থাকার ছোড়া আমি নই। হাত পেছনে খোঁচড় লেগেছে, নইলে পুরনো লাইনেই কাজ করে যেতাম সালা। দেখ যা ভালো বুঝিস কর। কয়েক মাস লাহাবাড়িতে চাকরি করার সুবাদে দীনবন্ধু একটা নতুন মোবাইল কিনেছে। এখনও সব ভালো করে রপ্ত করে উঠতে পারেনি, তবে ছবি তোলার কাজটা শিখে নিয়েছিল। গুপ্তধনের ছবি তো সেই দৌলতেই পাওয়া। দিন দশেক পর হঠাৎ ভোরবেলাতেই ওর ফোনটা বেজে উঠল। দেখলো অসীমদার নাম উঠেছে। হ্যাঁ অসীমদা বলো। তো ধাঁধা সলভড। হ্যাঁ বলো কি? হ্যাঁ, কিন্তু ও বাড়ির কেউ এ কথা জানবে না। কেন? নিজের বিপদ নিজে ডাকতে চাইছিস কি? অসীমদা প্লিজ, তুমি আর টেনশানে রেখো না। বলো কি বার করলে? আমার বাড়ি চলে, এবং এটা কাউকে জানাবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি আসছি দুপুরে। লাহা দাদুকে ঘুম পাড়িয়েই। ঠিক 2:30-এর সময় অসীমদার বাড়িতে গিয়ে পৌঁছল দীনবন্ধু। অসীমদার বাড়ির 3 কোঠায় একটা চিলে কোঠা রয়েছে। ওখানে গিয়ে দুজন মুখোমুখি বসল। দীনবন্ধু বলল, অসীমদা বলো, আমার তো আর তর সইছে না। টাকার লোভ নেই তো? অসীমদা বিশ্বাস করো, অনেক টাকার লোভ আমার নেই। হ্যাঁ, আমার কিছু টাকা চাই বাবার জন্য, যাতে করে ওই মেডিসিন শপটা কিনতে পারি। তারপর দোকানটাকে একটু ভালো করে সাজাতে চাই, একটু বড় করতে চাই, শুধু আমার পরিবারটাকে বাঁচাবার জন্য। এখনও 2 বোনের বিয়ে দিতে পারিনি, একা বাবার পক্ষে সম্ভবও নয়। 2জন প্রায় অথর্ব বুড়ো বুড়ি, আমার ঠাকুরদার ঠাম্মা। বিশ্বাস করে এর থেকে বেশি আমার আর কোনো কিছুর লোভ নেই। কিন্তু তবে শোন, সত্যি ছড়াটার কোনো মাথা মুন্ডু নেই, কোনো মানেও নেই, কিন্তু আছে একটা মোক্ষম প্যাচ, যেটা চট করে চোখে পড়বে না। এখন ওর মধ্যেই আছে গুপ্তধনের ঠিকানা। তারপর ছড়াটা দীনবন্ধুর হাতে দিয়ে বলল, ভালো করে আরও একবার ছড়াটা দেখ। আবার নতুন করে কি দেখবো বলো তো? ওটা তো প্রায় মুখস্থ হয়ে গিয়েছে। ও মুখস্থ করেও তো কোনো লাভ নেই।
এবার ভালো করে দেখ তো, ছড়া আরম্ভ হওয়ার প্রথম অক্ষরটা কি কালিতে লেখা আছে। কেন, কালো কালিতে? এবার চোখ খুলে দেখ বাকি সব লেখাগুলো কি কালিতে লেখা। কেন, ওগুলো তো কালো কালিতেই লেখা। পাঁঠা, হ্যাঁ তুই কালার ব্লাইন্ড হয়ে গেলি নাকি? ভালো করে দেখ। আরে তাই তো, এটা তো ঠিক কালো কালি নয়, কালচে ঘেঁষা ডিপ ব্লু। তুমি না বললে তো কিছুতেই বুঝতে পারতাম না। বেশ, এবার তুই প্রতি লাইনের প্রথম অক্ষরগুলো পরপর সাজিয়ে দেখ তো, ওপর থেকে নিচ পর্যন্ত। দীনবন্ধু পড়তে থাকে। চা র থা ম আছে, কালো পাথর, ঘোড়া বাম ডানে আছে রতন। তারপর প্রায় লাফ দিয়ে উঠে বলে, আরে বাস, বলে কি রে? হ্যাঁ, বাকি যা লেখা সব কনফিউজ করার জন্য, ওগুলোর কোনো মানে নেই। আরে অসীমদা, তোমার একটু পায়ের ধুলো দেবে? সেসব পরে হবে, ওখানে খোঁজ নিয়ে 4টে থাম, ঠিক আছে? আর কালো পাথর কোথায় আছে? আমি এতদিন পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম, অবশ্যই গুপ্তধনেরই খোঁজে। এখন মনে পড়ছে যে জরাজীর্ণ একটা নাট মন্দির রয়েছে, হাত তিনেকের উঁচু থামের ওপর গৃহদেবতার একটা কালো পাথরের বেদিও আছে, আর তার ওপর বোধহয় রূপোর সিংহাসন, কালচে মেরে গেছে, তবে ঠাকুর দেবতা নেই। এবার খোঁজ নে। ছড়াটার মধ্যে আলী বাবার উল্লেখ আছে, সম্ভবত বোঝাতে চাইছে ওখানেই কোনো চিচিং ফাঁকের ব্যাপার রয়েছে। আলী বাবা অনেক ধনসম্পদ পেয়েছিল, হয়তো এখানেও তেমন কিছু আছে। স্থানুর মতো দীনবন্ধু কিছুক্ষণ চুপ করে বসে রইল। অসীমদাই তাকাতা দিল। কি ভাবছিস? ভাবছি, অনেক পুরনো বাড়ি, ভাঙাচোরা নাট মন্দিরের ওখানে কেউই যায় না, একা একাই যাব নাকি? পল্টুর কথা ভাবছিস তো? পল্টুকে তুই বাদ দিতে পারবি না, যতই হোক ওই তোকে ওখানে নিয়ে গেছে। রঘুর কথা বলতে পারলাম, কিন্তু ওর দ্বারা কোনো অ্যাডভেঞ্চার করা সম্ভব নয়। না অসীমদা, আমি বেঈমান নই, পল্টুকে নিয়েই যা করার করব। সত্যি যদি ধন দৌলত কিছু থেকে থাকে, তাহলে আমি আমার নিট্টুকু নিয়ে ওখান থেকে সরে আসব। লাহাবাড়িতে আমার সেই দিনই শেষ যাওয়া হবে। মনে রাখিস, লোভে পাপ, পাপে মৃত্যু। অতিরিক্ত লোভ করিস না। আরও একটা জিনিস করতে পারিস, সেটার মধ্যে কোনো অন্যায় থাকবে না। কি সেটা? সরাসরি তোর লাহা দাদুর কাছে গিয়ে বলে দে যে কোথায় লুকানো আছে গুপ্তধন। দেখবি ওই দাদুই তোকে যা দেবেন তাতে। কিন্তু আমায় যে বেঈমান হয়ে যেতে হবে পল্টুর কাছে, আর বেঈমান হতে আমি পারবো না অসীমদা। কিন্তু তোর লাহা দাদুর কাছে তুই বেঈমান হয়ে যাবে, এই যা। জানি অসীমদা, কিন্তু একটা কথা ভাবো, লাহা দাদু আর কদিন? একজন ক্যান্সার পেশেন্টের আয়ু খুব একটা বেশি দিনের তো হয় না। আর ব্যাংক বা সেফ ডিপোজিটে যে অ্যামাউন্ট আছে ওনার, বাকি জীবনটা বেশ ভালোভাবেই কেটে যাবে। কিন্তু বাড়িটা যদি প্রমোটারের হাতে চলে যায়, তাহলে পুরো নেপোয় দই মেরে যাবে। বরং টাকাটা যদি পল্টু বা বন্যার মতো ছেলে মেয়ে পায়, তাহলে ওদের জীবনেরও চাকা কিছুটা বদলে যেতে পারে। অসীমদা হাসলেন। আরে হাসছো কেন অসীমদা? একটা কথা আছে, মানি ইজ দ্য রুট অফ অল ইভলভস। এরপর থেকে কোথায় কি করবে আমরা কেউ কিছু জানি না। ঠিক আছে, ওরা কি করছে আর তোর জানার দরকার নেই। তোর প্রাপ্যটুকু নিয়ে তুই লাহাবাড়ির ছেড়ে চলে আসবি, আর পল্টুর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবি না। দে, কথা দে। হ্যাঁ অসীমদা, তোমায় কথা দিলাম। আসলে নাট মন্দির বলতে সাধারণত যে ধারণাটা মাথায় আসে, লাহিড়ীদের বাড়ির নাট মন্দিরটা কিন্তু একেবারেই বাড়ির বাইরে। চারপাশে যে জমিটা বর্তমানে নানা গাছে আর আগাছায় ভর্তি হয়ে রয়েছে, মন্দিরটা ওখানেই তৈরি করা হয়েছিল। আসলে পূজা পার্বণে আশেপাশের মানুষও যাতে আসতে পারে, বোধহয় সেই কারণেই এই ব্যবস্থা। আশেপাশে কয়েকটা থামের ওপর দাঁড় করানো ছোট্ট একটা ঘেরা অংশ, মাথার ওপরে মন্দির আকৃতির গম্বুজ, মেঝেটা শ্বেত পাথরে বাঁধানো। একা একাই ঘুরছিল দীনবন্ধু। কাগজের বর্ণনার মতো চাতালের ঠিক মধ্যেখানে 4টে ছোট পাথরের থামের ওপর কালো পাথরের বেদি রয়েছে। দিনু ভাবছিল ওই কালো পাথরটা এদিক ওদিক করলেই কি বেরিয়ে আসবে প্রার্থিত সম্পদ। হঠাৎ দেখলো রঘুনন্দন বাগানের মাঝখান দিয়ে তার দিকেই আসছে। কাছে আসতেই ও জিজ্ঞাসা করল, রঘুদা, তুমি হঠাৎ এখন এই ঝোপঝাড়ের বাগানে? আমিও তো বাবু এই একই কথা আপনাকে জিজ্ঞেস করতে পারি। আপনি হঠাৎ এই ভাঙা মন্দিরের কাছে কিছু খুঁজতেছেন নাকি?
এমন সুন্দর বাগান তো আর নয় যে এই সৌন্দর্য উপভোগ করতে আসবো। ঘরে এমনিতেই ভালো লাগছিল না, তাই ঘুরছিলাম। তা যা বলেছেন, হ্যাঁ। আর এক রুগী নিয়ে কি আর পড়ে থাকা যায়? হ্যাঁ, আমি যাই, বেশি সন্ধে করবেন না। রঘু চলে যাচ্ছিল। দীনবন্ধুই ওকে ডাকলো। রঘু ফিরে এসে বলল, কিছু বলবেন নাকি দাদাবাবু? আচ্ছা, তুমি তো এ বাড়িতে অনেকদিনই আছো। হ্যাঁ, বড়বাবুই আমাকে এনেছিলেন, তখন আমি ওই বাচ্চা ছেলে। আমার একটা প্রশ্নের জবাব দেবে? প্রশ্ন? ও, কি প্রশ্ন বাবু? বাড়ির স্ট্রাকচার দেখে মনে হচ্ছে বাড়িটা বহু পুরনো। ঘরগুলো দেখেও মনে হয় যে একদিন এ বাড়িতে অনেক লোকজন ছিল। সে তো থাকবেই, কিন্তু এই রঘু ছাড়া আজ আর কেউ নেই। কেন? অভিশাপ। হ্যাঁ বাবু, অভিশাপ আর অনেক পাপ। এসব কি বলছো রঘুদা? পাপ? অভিশাপ? মানে কার পাপ? কিসের পাপ? রঘু একটু নীরব হলো। দীনবন্ধুর মনে হলো বোধহয় ও কিছু গোপন করছে, কিন্তু এই লোকটার কাছ থেকে এ বাড়ির গোপন ইতিহাসটা জানতেই হবে। রঘু চুপ করেই ছিল। ও আবার একই প্রশ্ন করল। রঘু একবার দীনবন্ধুর দিকে তাকিয়ে বলল, ফিজিও বাবু, তুমি তো ওই কদিনের জন্য এসো, এসব জেনে তোমার কি লাভ? ব্যক্তিগতভাবে আমার কোনো লাভ নেই, কিন্তু এই ধরনের পুরনো দিনের বাড়ি যে সময় রমরম করত, আজ সেখানে বাদুর চুচোই ঘোরাফেরা করে। চোর ডাকাতেরাও আস্তানা কাটতে পারে। তাছাড়া আমার এরকম পুরনো বাড়ির ইতিহাস জানতে খুব ইচ্ছা হয়, আর সেই জন্যই জিজ্ঞাসা করা। অবশ্য তোমার যদি বলতে বাধা থাকে তাহলে তোমাকে বলতে হবে না। কর্তা দাদুকেও আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি তো হাসতে হাসতে আমার উত্তরটা এড়িয়ে গেলেন। আবারও কয়েক মিনিটের নীরবতা। হঠাৎই রঘু কেমন যেন গুম মেরে গেল। তার মুখ দিয়ে আর কোনো কথা সরে না। কেসা বাবু, কেসা। কেসার শেষ নেই এ বাড়িতে। তাই তো আজ অবশিষ্ট বলতে আমার কর্তা ছাড়া আর কেউ নেই, কেউ নেই। কেন, তোমাদের বর্ণা দিদি আছেন তো? বন্যা দিদি এখন এখানে এসে গেড়ে বসেছেন। কেন জানো? ওই কর্তার সম্পত্তি লোভে। ও আসলে আমাদের কর্তার নিজের মেয়ের মেয়ে, কিন্তু কর্তা বাবু সেটা বিশ্বাস করেন না। হ্যাঁ, কেন? তাহলে বাবু একটু পিছিয়ে যেতে হয়। আমাদের কর্তাবাবুর একদিন সব ছিল, পূর্বপুরুষের দেওয়া এই বাড়ি, ব্যবসা, অর্থ, এমনকি ওই সুন্দরী বউ রাজলক্ষ্মী মা। আমরা সবাই তেনাকে মা বলতাম, কিন্তু প্রভু নিন্দা করা হয়ে যাবে। তবু বলি, এ সংসার ভাঙার জন্য আমাদের ওই বড় কর্তাই দায়ী। সে কি, নিজেদের সংসার নিজেই ভাঙলেন কেন? ভেঙেছেন তো। ঘরের অপরূপ সুন্দরী বউ থাকা সত্ত্বেও বাবুর কোনোদিনও ঘরে মন ছিল না। ওই যে বললুম, পাপ। হ্যাঁ, পাপই তো। প্রথম প্রথম ওদের বেশ ভাব ভালোবাসা ছিল। একটা ছেলে আর একটা মেয়ের বাপ মা হলেন ওরা। কিন্তু পুরুষের হাতে বেশি পয়সা থাকলে তার মন যে তখন ওই বার পানে ছুটে যেতে চায়। বাবু রাজনারায়ণ লাহার মন তখন ওই বারমুখী হতে শুরু করেছিল। পদ্মা বলে একটা মেয়ে, বড় মা রাজলক্ষ্মীর বাপের বাড়ি জি। কম বয়স হলে কি হবে, সে তো ওই টসটসে যুবতী মেয়ে। রানীমার চোখে ধরা পড়েনি, কিন্তু আমার চোখে ফাঁকি দেওয়া যায়নি। এই বাড়িরই একটা ঘরে অধিক রাতে বড়বাবু আর পদ্মঝিয়ের রোজ রাতে অভিসার হতো। আর তা একদিন ধরা পড়ল রানীমার চোখে। রানীমা পদ্মিনী পদ্মাঝিকে বাড়ি থেকে বার করে দিলেন। ব্যাস, বাবুর মেজাজ গেল বিগড়ে। মুখে কিছু বললেন না বটে, কিন্তু বাবু হয়ে গেলেন বার মুখ। বাবু বাইজি বাড়ি যাতায়াত শুরু করলেন। ব্যবসা শেষে বাবু আর বাড়ি আসতেন না, চলে যেতেন সেই মেয়ে মানুষটির ঘরে। কিন্তু বেশি দিন বাবুর এক মেয়েতে মন বসত না। নানান ফুলের মধু খেতে ওই নিত্য নতুন বাবু বেশ্যাদের ভোগের সামগ্রী করে রাখলেন। হ্যাঁ, এদিকে ছেলে মেয়েরাও তখন বড় হতে শুরু করে দিয়েছে। ছেলে মেয়েদের বাবু ওই ইংরেজি স্কুলে ভর্তি করিয়ে দিলেন। তারা হোস্টেলে থেকে পড়াশোনা করত। ফলে রানীমা হয়ে গেলেন বড় একা। একা একাই দিন কাটান। আর এই সময় এসে জুটল ম্যানেজার অনুকূল ঘোষ, বাবুর কারবারের ম্যানেজার। রানীমা আর কোনো ঝি রাখেননি, চাকরের আমদানি করলেন আর অবসর সময় কাটাতেন ওই অনুকূল ম্যানেজারের সঙ্গে। ইতিমধ্যে ছেলেমেয়েরা বড় হয়ে গেছে,
বড়বাবু ছেলেকে বিলেত পাঠিয়ে দিলেন। আর মেয়ে চন্দ্রানী সে তখন ওই সারা গরু, তার ইচ্ছে মতন ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে, ইচ্ছে মতন বাড়ি আসে, কেউ প্রশ্ন করলে কটমটিয়ে তাকায়, কিন্তু কোনো উত্তর দেয় না। তার কাছের বাবা দূরে, মাও অন্যমনা। তবু রাজলক্ষ্মী মা চেয়েছিলেন মেয়ের ওই ভালো পাত্রে বিয়ে দিতে। একদিন চন্দ্রানী একটি ছেলেকে নিয়ে এসে মাকে জানায় সে ওই ছেলেকেই বিয়ে করবে। জানেন দিনু দাদাবাবু, আমাদের তো কোনো কথা বলা উচিত হবে না, আমরা সবাই চাকর বাকর মানুষ, কিন্তু চন্দ্রানী দিদি যে ছেলেটাকে এনেছিল আমার তাকে একদম ভালো লাগেনি। কেমন যেন একটা উগ্র ভাব, চোখের মধ্যে শয়তানি। তা এসব নিয়ে তো আমাদের কথা বলা সাজে না, বলিও নি। বড় কর্তাও এসব নিয়ে ভাবতেন না। বড়মা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু চন্দ্রানী দিদি কারোর কথা না শুনেই ওই ছেলেটাকেই বিয়ে করে চলে গেল। কিন্তু ফল ভালো হলো নি। দিন দিন জামাইয়ের টাকা হাতানোর ধান্দা বেড়েই চলল। আজ এটা কালোটা নানান কারণ দেখিয়ে টাকা আদায় করত, আর টাকা না পেলে চন্দ্রানীকে মারধর, খুন করার হুমকি, এসবই চলতো। আসলে ওই শ্বশুর আর জামাই যেন এক সাঁচে গড়া। ইতিমধ্যে ওনাদের একটি মেয়ে হয়েছিল। বুঝতে পেরেছি। আর সেই মেয়েরই নাম বন্যা। হ্যাঁ দাদাবাবু, তারপর যেটি ঘটলো সেটি কারোর পক্ষে জানা সম্ভব হয়নি। চারদিকে বধূ হত্যা হয়, কিন্তু এখানে হলো জামাই হত্যা। কি বলছো রঘুদা? জামাই হত্যা মানে চন্দ্রানী দেবীর স্বামী? হ্যাঁ, তবে আজও জানা যায়নি জামাই দাদাকে কে অমন করে কুপিয়ে মেরেছিল। কেন? কোনো ইনভেস্টিগেশন হয়নি? পুলিশ আসেনি? কিসের পুলিশ? ওই হম্বিতম্বি সার। শেষ পর্যন্ত সব ধামাচাপা পড়ে গেল। তারপরে চন্দ্রানীদি এ বাড়িতে ফিরে এসেছিল, কিন্তু বড় বাবু তাকে আর ঠাঁই দেননি। চন্দ্রানী দিদি ফিরে গিয়েছিল শ্বশুর বাড়ি, তবে সে দিদিও আর বেশি দিন বাঁচেনি। কেন? কি হয়েছিল? আমরা কেমন করে জানবো দাদাবাবু? তবে বাপ মা মরা বন্যা দিদি নিজের বাড়িতেই থাকতো। একটু সমর্থ হওয়ার পর এ বাড়িতে ফিরে এলো। কিন্তু থাকবে কার কাছে? এ বাড়ি তো শুনলাম শুনশান। কিন্তু থাকবেই বা কার কাছে? এ বাড়ি তো শুনলাম শুনশান। কেন, ওই রাজলক্ষ্মী দেবী তো ছিলেন। কি হলো রঘুদা? চুপ করে গেলে কেন? সে সে বড় লজ্জার কথা গো, লাহাবাড়ির অসম্মানের কথা। তবে আমি বুঝি বড়মা কেন এই কাজ করেছিলেন। কি করেছিলেন? অনেক অনেক দুঃখ ছিল বড়মার মনে। সারা জীবনে নিজের স্বামীকে ভালো করে পেলেননি। তিনিও চিরকেলে বারমুখ। তার দুটি ছেলে মেয়ে, হয়তো তাদের নিয়ে বাঁচতে পারতেন, সেটাও হলোনি। বড় ছেলে সুশান্ত বিলেতে চলে গেল লেখাপড়া শিখতে। দাদাবাবু, লেখাপড়া সে শিখেছে, অনেক লেখাপড়া শিখেছে, কিন্তু দেশে আর ফিরলনি। সেখানে বিয়ে করে, সেখানেই বড় চাকরি, সেখানেই তার ওই পুরো সংসার, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে, বউ। বড়মা অনেকবার অনেকবার ফিরে আসতে বলেছিলেন, সে আর ফিরে আসেনি। হয়তো কোনোদিন আসতো, কিন্তু যেদিন শুনল তার মা রাজলক্ষ্মী দেবী লাহাবাড়ি ত্যাগ করে ওই ম্যানেজার বাবুর হাত ধরে বেরিয়ে গেছেন, হয়তো লজ্জায় বা ঘেন্নায় সে ছেলেও আর ফিরলনি। আপনি এবার বলুন দাদাবাবু, যে মেয়ে সব থাকতেও সব হারায়, শুধু হারায় না, স্বামী বা ছেলে মেয়ের কাছ থেকে বিরাট আঘাত পায়, সে হয়তো খুঁজতে থাকবেই এত বড় পৃথিবীতে তার শেষ অবলম্বন। আমি আমি মনে প্রাণে ঠাকুরকে ডাকি। বড় মাজা করেছেন, লোকের চোখে হয়তো ছোট হয়েছেন, তবু ঠাকুরের কাছে আমি ডাকি বড় মা যেন এবার শান্তি পান, অবলম্বন পান, উনি যেন ভালো থাকেন। লাহা দাদু কি আর ফিরিয়ে আনার চেষ্টা করেননি? আমার তো কোনোদিন তা চোখে পড়েনি। এই জন্যই বলেছিলাম অভিশপ্ত বাড়ি। আমার হয়েছে যত জ্বালা, যাবারও কোনো জায়গা নাই। আর আর এই বাড়িটার ওপর কেমন যেন মায়া পড়ে গেছে। কিন্তু রঘুদা, তোমার বড়বাবুর যা রোগ হয়েছে, উনি তো আর বেশি দিন বাঁচবেন না। তখন তুমি কোথায় যাবে? এবারেও তো আর থাকবে না, হয় প্রমোটারের হাতে চলে যাবে, নয়তো
হ্যাঁ মানে ওই বাবু নাকি আমার জন্য একটা ব্যবস্থা করেছেন, কি ব্যবস্থা? এক বৃদ্ধাশ্রমে যতদিন বাঁচবো থাকবো। ব্যাংকে উনি টাকা রেখেছেন আমার নামে, সেখানে থেকেই নাকি বৃদ্ধাশ্রমের খরচের টাকা চলে যাবে মাসে মাসে। হ্যাঁ হ্যাঁ, চলো দাদাবাবু, সন্ধে নামছে, ঘরে চলো। হ্যাঁ চলো। যেতে যেতে দীনবন্ধু জিজ্ঞাসা করলো, আচ্ছা রঘুদা, শুনেছিলাম এ বাড়িতেই কোথাও যেন অনেক পুরনো ধনসম্পদ লুকোনো রয়েছে। হ্যাঁ শুনেছিলুম। তা তোমার কি তা পেতে ইচ্ছে করে না? কোনোদিন খোঁজ করেছিলে? না, ওসব টাকা আমার ধম্মে সইবে না। তবে এটা বুঝতে পারি, তোমার বন্ধু ওই পল্টুদার মন্নাদি এ বাড়িতে ফিরে এসেছে ওই টাকার জন্যে। যদি পেয়ে যায়? পাবে তো পাবে, তাতে আমার কি? আমার ওসবে কোনো লোভ নেই। আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। গল্পটির পরবর্তী অংশ দুদিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।